সো লাস্ট ক্লাসে আমরা কি কি কভার করেছিলাম অথবা লাস্ট টপিকস কি ছিল যদি কেউ একজন বলেন। অর্গানাইজেশন ইউনিটে কিছু ওই যে চেঞ্জ করা হয়েছিল বিভিন্ন ডিজাইন এগুলো আর কি। আচ্ছা, আর তারপর হচ্ছে আমরা কোশ্চেন পর্বে চলে গেছিলাম, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। সো আমরা ছিলাম হচ্ছে ইউজার্স অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট। পাশাপাশি আমরা ছোটখাটো যে সেটিংস যেমন লাস্ট ক্লাসে দেখলাম অর্গানাইজেশন সেটিংস সেটা কভার করেছি। আজকে আমরা ইউজার্স এর সেটিংস এর মধ্যে আমরা যে মেইল বক্স, এটা একটা পার্ট। সো মেইল বক্সের আর কি কি প্রপার্টিস আছে অথবা আর কি কি সেটিংস আছে, পাশাপাশি গ্রুপস, এভাবে করে আমরা কভার করতে থাকবো। আচ্ছা, যেহেতু আমরা মেইল বক্সের মধ্যেই ঢুকে গেছি অথবা মানে মেইল পার্টে চলে এসেছি, সো আমাদের এখানে একটু জানতে হবে এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার। সো এক্সচেঞ্জের লাইসেন্সের কিছু ব্যাপার থাকবে এখানে। মাইক্রোসফট 365 এ যখন আপনি মেইল সার্ভিসে চলে আসবেন, যেটাকে আমরা বলছি এক্সচেঞ্জ অনলাইন। এক্সচেঞ্জ অনলাইন আর অন প্রেমের ক্ষেত্রে আমরা বলি এক্সচেঞ্জ সার্ভার, যেটা মাইক্রোসফট 365 এক্সচেঞ্জ অনলাইন। সো এক্সচেঞ্জ অনলাইনের ক্ষেত্রে এখানেও আমাদের বেশ কিছু সাবস্ক্রিপশন অথবা লাইসেন্সটা একটু ক্লিয়ারলি জানতে হবে। কারণ না হলে আপনি কোন ইউজারের জন্য কতটুকু মেইল বক্স সাইজ আছে অথবা আদার্স কি কি সেটিংস আছে সেগুলো যদি আপনি ঠিকঠাক মতো জানেন, তাহলে আপনার বেশ কিছু প্রবলেম হবে। সো এক্সচেঞ্জ অনলাইনের ক্ষেত্রে সাধারণত দুইটা প্ল্যান থাকতে পারে। মাইক্রোসফট 365 এর ক্ষেত্রে সাধারণত প্ল্যান ওয়াইজ হয়। মাইক্রোসফট এভাবে করেই মানে লাইসেন্স গুলো সাজিয়েছে, প্ল্যান অন, প্ল্যান টু, একইভাবে অন ডেবির জন্য প্ল্যান অন, প্ল্যান টু, এরকম আরো আমরা বেশ কিছু দেখবো লাইসেন্সের ব্যাপারে। সো এখানে আমরা যেহেতু এক্সচেঞ্জ অনলাইন নিয়ে ডিসকাশন করবো, সো লাইসেন্স গুলো একটু আমরা দেখে আসি এবং কোন লাইসেন্সে কি ফ্যাসিলিটিস মাইক্রোসফট আমাদেরকে দিচ্ছে সেগুলো একটু ওভারভিউ করবো আমরা পোর্টাল থেকে। তো দুইটা প্ল্যান হতে পারে, একটা হচ্ছে প্ল্যান অন অ্যান্ড প্ল্যান টু। প্ল্যান অনের ক্ষেত্রে যেটা হয়, প্ল্যান অন কি কি পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, ইউজার মেইল বক্স না লিখে প্রাইমারি মেইল বক্স, হ্যাঁ আচ্ছা ইউজার মেইল বক্স লিখি। ইউজার মেইল বক্স সাইজ পাচ্ছি আমরা 50 GB প্ল্যান অনের ক্ষেত্রে। প্ল্যান অনের জন্য আমরা মেইল বক্স সাইজ পাচ্ছি 50 GB। একইভাবে শেয়ার্ড মেইল বক্স, যদি আমরা শেয়ার্ড মেইল বক্স এখনো শিখিনি, তবে এটা আমরা অনেকেই জানি না হয়তো। শেয়ার্ড মেইল বক্স এখানে আমরা পাচ্ছি 50 GB। একইভাবে আমরা পাচ্ছি আর্কাইভ স্টোরেজ 50 GB। সো মেইল বক্সের যতগুলো ফ্যাসিলিটিস অথবা সাইজ আছে সবগুলোর আমরা 50 GB করেই পাচ্ছি। ইউজার মেইল বক্স প্লাস শেয়ার্ড মেইল বক্স প্লাস আর্কাইভ স্টোরেজ অথবা আর্কাইভ মেইল বক্স, যেটাই বলি না কেন, সবগুলোরই মাইক্রোসফট আমাদেরকে ইন্ডিভিজুয়ালি সবগুলো মিলাই কিন্তু 50 GB না। বুঝতে পেরেছেন? ইউজার মেইল বক্সের জন্য 50 GB আলাদা স্টোরেজ, শেয়ার্ড মেইল বক্সের জন্য 50 GB আলাদা স্টোরেজ, আবার আর্কাইভ মেইল বক্সের জন্য, আর্কাইভ স্টোরেজের জন্য 50 GB আলাদা স্টোরেজ। ক্লিয়ার সবাই এই ব্যাপারটা? এটা হচ্ছে শুধুমাত্র প্ল্যান অনের ক্ষেত্রে। যদি আপনি এর থেকে বেশি সাইজ আপনার জন্য রিকোয়ারমেন্টস থেকে থাকে, সেক্ষেত্রে আমরা আর এক্সচেঞ্জ অনলাইন প্ল্যান ওয়ানে থাকতে পারছি না, আমাদেরকে যেতে হবে প্ল্যান টু তে। এখন প্ল্যান টু তে আসলে কি কি ফ্যাসিলিটিস আমরা পাচ্ছি অথবা মাইক্রোসফট আমাদেরকে কি ফ্যাসিলিটি দিচ্ছে যখন আমরা প্ল্যান টু তে আসবো। প্ল্যান টু এর ক্ষেত্রে প্ল্যান টু, দেন আমি শর্ট ফর্ম ইউজ করছি, হ্যাঁ। ইউজার মেইল বক্স এখানে পাচ্ছি আমি 100 GB। দেন শেয়ার্ড মেইল বক্স এখানে পাচ্ছি আমি 100 GB।
অ্যান্ড আর্কাইভ স্টোরেজ, এটা আমরা পাচ্ছি। এখানে মাইক্রোসফট আমাদেরকে বেশ ভালো ফ্যাসিলিটি দিচ্ছে, অথবা বেশ ভালো স্টোরেজ আমাদেরকে প্রোভাইড করছে। সেটা হচ্ছে 1.5 টিবি। বুঝতে পারলাম কতটুকু পাচ্ছে আর্কাইভ স্টোরেজ? 1.5 টিবি। বাট এটার বেশ কিছু রিকোয়ারমেন্টস আছে, প্লাস কিছু পলিসি আছে। সেই পলিসিগুলো নিয়ে আমরা যখন আর্কাইভ নিয়ে পড়াশোনা করব তখন দেখব। আপাতত আমরা হচ্ছে এখানেই থাকি, যে টোটালি পাচ্ছি আমরা 1.5 টিবি। বাট মাইক্রোসফট এটা একবারে আপনাকে 1.5 টিবি দেবে না। এই পলিসিটা কি সেটা আমরা পরে দেখব। ইনিশিয়ালি আপনাকে দেবে হচ্ছে 100 জিবি, টোটাল পাচ্ছি 1.5 টিবি। এটা হচ্ছে টোটাল স্টোরেজ। বাট সে কি করবে ইনিশিয়ালি আপনাকে, ইনিশিয়াল স্টোরেজ, ইনিশিয়াল স্টোরেজ সে আমাকে দিবে 100 জিবি। তাহলে এখন কোশ্চেন হচ্ছে বাকি স্টোরেজ অথবা বাকিটা আমরা কিভাবে পেতে পারি, সেটা আমরা যখন আর্কাইভ স্টোরেজ নিয়ে ডিসকাস করব দেখব। আচ্ছা, ক্লিয়ার সবাই? এখানে কার কোনো কোশ্চেন আছে? এক্সচেঞ্জ অনলাইন। ভাই আমার হ্যাঁ বলুন। জি আমার কোশ্চেন আছে ভাই। হ্যাঁ। নরমালি হচ্ছে যে আমরা বিজনেস স্ট্যান্ডার্ড বিজনেস প্রিমিয়ামে তো প্ল্যান ওয়ানই থাকে না? হুম, বুঝতে পারিনি। বিজনেস স্ট্যান্ডার্ড অথবা বিজনেস প্রিমিয়ামে নরমালি তো প্ল্যান ওয়ানই থাকে, মানে আমরা এক্সচেঞ্জ অনলাইন যখন ইউজ করি, ঠিক না? হ্যাঁ, যেখানে আপনি মেইল সার্ভিস তো পান, যখন মাইক্রোসফট একটু ক্লিয়ার করে বুঝতে পারছি। মাইক্রোসফট 365 এ যদি কখনো মেইল সার্ভিস আমি যে সাবস্ক্রিপশনটা আপনি পারচেস করবেন, ওটার সঙ্গে যদি আপনার মেইল সার্ভিস ইনক্লুডেড থাকে, মানে মেইল হোস্টেড প্ল্যাটফর্ম থাকে, তাহলে বুঝতে হবে অবশ্যই ওখানে বাই ডিফল্ট এক্সচেঞ্জ অনলাইন প্ল্যান অনটা ইনক্লুডেড। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, এখানে আচ্ছা, প্ল্যান টুটার প্রাইস কেমন? আচ্ছা, সেটা আমরা একটু দেখে নিই। এটা তো আমাদের মুখস্থ থাকবে না, শুধু আমরা এখানে দেখে আসি একটু। এক্সচেঞ্জ অনলাইন, তো এগুলা সবসময় আপডেট হয়, আপনারা ইসে থেকে মাইক্রোসফটের সাইট থেকে দেখে নেবেন। আদার্স কোনো থার্ড পার্টি লিঙ্ক ফলো করবেন না, কারণ প্রাইসের অনেক সময় ইয়ে থাকতে পারে, একটু এদিক সেদিক থাকতে পারে। সো যদি দেখেন এক্সচেঞ্জ অনলাইন প্ল্যান অনের ক্ষেত্রে আমরা পাচ্ছি কত মান্থলি, মানে যদি আপনি আলাদা করে পারচেস করেন এডিশনাল। আর এমনিতেই আপনি যখন মেইল সার্ভিস ইউজ করবেন সেটা তো প্ল্যান অন থাকছেই। বাট ধরুন যে আপনার ব্যাপারটা এরকম, আপনি বিজনেস বেসিক ইউজ করছেন, এটার সঙ্গে প্ল্যান অন আছে, সেখানে ইউজার মেইল বক্স পাচ্ছেন 50 জিবি, যেগুলোর কথা বললাম। বাট যদি আপনাকে এই ইউজার মেইল বক্স সাইজটাকে বাড়াতে হয়, আপনি কি আবার বিজনেস বেসিক পারচেস করবেন অথবা বিজনেস স্ট্যান্ডার্ড পারচেস করবেন? না, আমরা সেটা করবো না। কারণ আমার তো শুধুমাত্র রিকোয়ারমেন্টস হচ্ছে ইউজারের মেইল বক্সটাকে বাড়ানো। সেক্ষেত্রে আপনি অন্য প্ল্যান চুজ করতে পারেন, অন্য প্ল্যান আলাদা করে পারচেস করতে পারেন। সেক্ষেত্রে আপনি এডিশনালি কি করলেন, বিজনেস বেসিক তো আপনার আছেই, পাশাপাশি আপনি এক্সচেঞ্জ অনলাইন প্ল্যান টুটা পারচেস করে নিলেন, যেটার মান্থলি এই মুহূর্তে আমাদের দেখাচ্ছে হচ্ছে $8। ক্লিয়ার সবাই? দেন হচ্ছে ওই ইউজারকে আপনি কি করলেন, বিজনেস বেসিকের যে সাবস্ক্রিপশন সেটা তো দিলেনই, পাশাপাশি আপনি প্ল্যান টুটাও তাকে অ্যাড করে দিলেন। কারণ আমরা জানি একটা ইউজারের আমরা মাল্টিপল লাইসেন্স অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই। যদি সেম টাইপের হয়ে থাকে, সেম টাইপের হওয়া বলতে যেগুলো অ্যাপসে শো করে সেম টাইপের হলে, তখন আপনাকে আনচেক করে দিতে হয়। চেক করে দিয়ে দেন হচ্ছে সেভ দিলে হয়ে যাবে। এখানে কি ইউজারে কোনো লিমিটেশন আছে যে কত ইউজার মানে লাইসেন্সের আন্ডারে দিতে পারবো? না, এরকম কোনো লিমিটেশন নাই। আপনি যত, কারণ এটা তো আসলে ইউজার বেস, যতগুলো আপনি পারচেস করবেন ততগুলো দিতে পারবেন, এরকম কোনো লিমিটেশন। এনি কোশ্চেন লাইসেন্স নিয়ে? না তাহলে আমরা কনফিগারেশনে চলে যাবো ডিরেক্টলি। আর তাহলে আগে যে লাইসেন্স আমরা ওই যে ডিসকাস করছিলাম, তাহলে ওইটা ছাড়া আমরা ডিরেক্ট প্ল্যান অন নিতে পারি না, নাকি ওই লাইসেন্সও লাগবে প্ল্যান অনও লাগবে? হ্যাঁ, শুধুমাত্র প্ল্যান অন নিলে যেটা হবে, আপনি শুধু মেইল সার্ভিস পাবেন। হুম। ও আচ্ছা, এটা শুধু শুধুমাত্র, মেইলের জন্য, তাই শুধু না? হ্যাঁ, কারণ আমরা জানি এটা হচ্ছে মেইল হোস্টেড প্ল্যাটফর্ম, রাইট? 365 এর এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার, শুধুমাত্র মেইলের কাজ করতে পারবেন, আদার্স কোনো ফ্যাসিলিটিস আপনি পাবেন না মাইক্রোসফটের কাছ থেকে। বাট আমরা তো সাধারণত এরকম করি না। যদি আপনার এরকম থাকে তাহলে আপনি শুধুমাত্র এটা নিতে পারবেন, প্ল্যান অনও নিতে পারবেন আলাদা আলাদা করে, প্লাস প্ল্যান টু আলাদা করে নিতেই পারবেন। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, এখানে
যখন আপনি এক্সচেঞ্জ অনলাইন প্ল্যান অনটা নেবেন, এখানে বেসিক যে সিকিউরিটি সেগুলো আমার ইনক্লুডেড থাকে। তারপর এখানে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি বিল্ড ইন ডিএলপি, ডেটা লিকেজ প্রিভেনশন অথবা ডেটা লস প্রিভেনশন যেটাকে আমরা বলে থাকি, বিল্ড ইন থাকবে। বাট কোনো অ্যাডভান্স লেভেলের ডেটা প্রোটেকশন, ডেটা লস প্রিভেনশন অথবা ডিএলপি ফ্যাসিলিটিস আমরা এক্সচেঞ্জ অনলাইন প্ল্যান 2 তে পাচ্ছি না। কারণ এক্সচেঞ্জ অনলাইন প্ল্যান 2কেই আসলে ডিএলপির জন্য তৈরি করা হয়নি, তাকে তৈরি করা হয়েছে আমাদের বেসিক্যালি হচ্ছে মেইলের জন্য। এই জন্য এডিশনালি কিছু ইনফরমেশন, এডিশনালি বেশ কিছু ফিচার মাইক্রোসফট দিয়ে রাখে আপনার সুবিধার জন্য। এখান থেকে দেখে নিতে পারেন 50 জিবি মেইল বক্স, অ্যান্ড এখানে পাচ্ছি আমরা 100 জিবি মেইল বক্স। যদি এই সাইটটাতে ডিটেলস দেখায় না, আরো বেশ কিছু পিডিএফ আছে ওখানে আমি যেগুলো ডিসকাস করলাম, যদিও এরকম সাজানো গোছানো নাই, যেহেতু আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। সো প্ল্যান 1 এর ক্ষেত্রে আপনি এটা পাবেন এবং প্ল্যান 2 এর ক্ষেত্রে এটা। সো আপনারা এগুলো একটু নোট করে রাখবেন, কিছু কিছু জিনিস আপনার মুখস্থ রাখতে হবে, এটা রাখলে আপনার জন্য সুবিধা। আর আপনি যদি ভেন্ডরে জব করেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন প্রেজেন্টেশন হোক অথবা বিভিন্ন কাস্টমার রিকোয়ারমেন্টস থাকে, সো আপনাকে ইনস্ট্যান্স আনসার করার প্রয়োজন পড়তে পারে। সো কিছু কিছু জিনিস এগুলো মানে মুখস্থ রাখাটাই ভালো। মানে সবসময় তো আপনি ইউজার কাস্টমার কোশ্চেন করলে আপনি কি পোর্টালে যে দেখবেন, এটা তো সম্ভব হয় না, আর অনেক সময় সাজানো গোছানো থাকেও না। আবার এখন আমরা চলে আসি আমরা ছিলাম হচ্ছে ইউজারের সেটিংস প্লাস মেইল ফ্যাসিলিটিস, এগুলো দেখছিলাম। আমরা যখন একটা ইউজার ক্রিয়েট করেছিলাম ছিলাম হচ্ছে মেইল বক্স, এরপর ছিল হচ্ছে গ্রুপসের আমরা বেশ কিছু মোটামুটি কভার করেছি। আর রোল অ্যাসাইনমেন্টটা এটা আমাদের যখন রোল সেকশন থাকবে তখন আমরা একটু দেখব। পাশাপাশি এখানে আরেক টাইপের ইউজার আমাদের ছিল, আপনারা এটা খেয়াল করেননি হয়তোবা, অ্যাক্টিভ ইউজার্স, এরপর হচ্ছে কন্ট্যাক্ট আমরা পরে আসছি, দেন হচ্ছে গেস্ট ইউজার্স। এই ব্যাপারটা কি, এনি আইডিয়া গেস্ট ইউজার্স? গেস্ট ইউজার্স কি এরকম যে অন্য কোনো কোম্পানির সঙ্গে কোলাবোরেশনে যে সকল কাজ করা হয় সেগুলোকে এখানে থাকে এরকম কিছু? ডেফিনেটলি গেস্ট ইউজার অথবা আপনি এটাকে বলতে পারেন গেস্ট অথবা এক্সটার্নাল ইউজার, রাইট? রাইট, এক্সটার্নাল ইউজার। এক্সটার্নাল ইউজার অথবা গেস্ট ইউজার আমরা যেভাবে করেই ডিফাইন করি না কেন। কি কি হতে পারে গেস্ট ইউজার? যেমন ইন্টার্ন, রাইট? ইন্টার্ন প্রত্যেকটা কোম্পানিতেই হচ্ছে আমাদের অর্গানাইজেশনগুলোতে ইন্টার্নদেরকে হায়ার করা হয় এবং ইন্টার্নদের টাইম পিরিয়ড সাধারণত স্ট্যান্ডার্ড টাইম পিরিয়ড হচ্ছে 3 মান্থস, রাইট? এটা অর্গানাইজেশন ওয়াইজ আমাদের ভ্যারি করতে পারে। সো গেস্ট ইউজার ক্রিয়েট করার উদ্দেশ্য কি? গেস্ট ইউজার ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে আমরা তো মাইক্রোসফটের 365 এর লাইসেন্স ইউজ করছি সবার জন্য, রাইট? এখানে আমরা দেখতে পাচ্ছি লাইসেন্স আছে, কিন্তু গেস্ট ইউজারের জন্য আমাদের কোনো লাইসেন্স অ্যাসাইন করার দরকার পড়ে না। তাহলে এইটার পারপাসটা আসলে কেমন? পারপাসটা হচ্ছে এরকম, ধরুন যে আমার কোম্পানিতে একজন ইন্টার্ন আসলো, আমার বেশ 10 জন ইন্টার্ন আছে, তাদেরকে আমরা কি করলাম, আমরা চাই না আসলে মাইক্রোসফটের আমাদের যে লাইসেন্সগুলো ইন্টার্নদেরকে দিয়ে লাইসেন্সগুলো নষ্ট করতে। হুম, কারণ লাইসেন্সেরও তো একটা কস্টিং এর ব্যাপার থাকবে, কারণ আমরা জানি যে 3 মাস পরে চলে যাবে। হ্যাঁ, 3 মাস পরে ওই সমস্ত ইন্টার্নদের মধ্য থেকে কাকে আমরা পার্মানেন্ট করব কি করব না, দ্যাট ইজ ডিফারেন্ট ডিসকাশন, যেটা ম্যানেজমেন্ট লেভেল থেকে ওই ডিসকাশন, কোনো ডিসিশন আসার পরে সেটা আমরা ডিসাইড করব। বাট গেস্ট ইউজার ক্ষেত্রে সাধারণত যেটা হয়, আমরা কোনো লাইসেন্স অ্যাসাইন করি না এবং তাদেরকেই লাইসেন্স অ্যাসাইন করি না যাদেরকে দিয়ে আসলে আমরা হয়তো কিছুদিনের জন্য টেম্পোরারি কাজ করাবো। তার মধ্যে একটা হচ্ছে ইন্টার্ন। ক্লিয়ার সবাই? আর কি কি হতে পারে? কন্ট্রাকচুয়াল, রাইট? এখন বড় বড় অর্গানাইজেশন অথবা টেলকো, এছাড়া বিভিন্ন গ্রুপ অফ কোম্পানি, ব্যাংকগুলোতেও আমাদের কন্ট্রাকচুয়াল হচ্ছে হায়ার করা হয়ে থাকে। সো কন্ট্রাকচুয়ালের জন্য হয়তো আমাদের প্রজেক্ট বেস থাকে। সো ওই প্রজেক্টে হয়তো 6 মাস চলতে পারে, 1 বছর চলতে পারে, আবার 1 বছর পরে সেটা রিনিউ হবে কি হবে না সেটা শিওর না। সো অনেকেই যেটা করেন কন্ট্রাকচুয়ালের জন্য আসলে লাইসেন্স অ্যাসাইন করতে চান না, তারা সেই ক্ষেত্রে তারা যেটা করেন, যে কয়জন কন্ট্রাকচুয়াল থাকবেন তাদের জন্য গেস্ট ইউজার হিসেবে ক্রিয়েট করেন। গেস্ট ইউজার হিসেবে ক্রিয়েট করলে বাট আমরা তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করাতে পারি, গেস্ট ইউজারকে দিয়ে স্পেসিফিক বেশ কিছু কাজ আমরা করাতে পারি, এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয় না। বাট এটার পাশাপাশি আমাদের লাইসেন্স অ্যাসাইন করার দরকার হয় না, এটা আমাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট, মাইক্রোসফট আমাদের জন্য এই ফ্যাসিলিটিস রেখেছে। আচ্ছা, গেল কন্ট্রাকচুয়াল, এরপর আর কি কি হতে পারে? এনি আইডিয়া? এরকম গেস্ট ইউজার অথবা এক্সটার্নাল ইউজার আর কি কি টাইপ হতে পারে? আপনারা তো কাজ করেন।
গেস্ট ইউজারকে আমরা নর্মালি কোনো ফাইল ফোল্ডার অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা তাদেরকে অ্যাড করি সেটা আমাদের তো অর্গানাইজেশন। সবাই তো আসলে গেস্ট ইউজার অথবা এক্সটার্নাল ইউজার হিসেবে আমরা ট্রিট করছি, বাট এরকম টাইপ আর কি কি হতে পারে? যেমন আমি যেমন ইন্টার্ন বললাম, কন্ট্রাকচুয়াল বললাম, আর এরকম কোনো টাইপ আছে কিনা? আচ্ছা, হতে পারে অন্য কোনো থার্ড পার্টি অথবা কোনো কোম্পানি যাকে আমাদের কোনো ফাইল অথবা কোনো কিছু দিয়ে কাজ করা লাগতে পারে, সেক্ষেত্রে সেটা হতে পারে। তাহলে থার্ড পার্টি ভেন্ডর লিখবেন নাকি? থার্ড পার্টি ভেন্ডর অডিটের জন্য। ওকে, থার্ড পার্টি ভেন্ডর। আরেকটা হতে পারে না, কনসালটেন্ট? রাইট, কনসালটেন্ট। কনসালটেন্টও হতে পারে, বাট সাধারণত কনসালটেন্টের জন্য আমরা মানে যারা কনসালটেন্ট অনেক হায়ার লেভেলের একজন লোক, তাকে আমরা লাইসেন্স অ্যাসাইন করে সাধারণত কাজ করে থাকি। বাট কোনো কোম্পানি যদি আসলে চেয়ে থাকে যে না আমি আসলে কনসালটেন্টের জন্য আসলে সব ধরনের ফ্যাসিলিটিস দেবো না, তাকে স্পেসিফিক যতটুকু দরকার, যতটুকু অ্যাক্সেস দরকার, শুধুমাত্র সেই অ্যাক্সেসটুকু দিলেই কাজ করব। তো সেক্ষেত্রে আমরা অ্যাজ এ অ্যাডমিন, আইটি অ্যাডমিন, আমরা কি করব, তার জন্য গেস্ট ইউজার ক্রিয়েট করতে পারি অথবা এক্সটার্নাল ইউজার ক্রিয়েট করতে পারি। ক্লিয়ার সবাই? দেন যখন তাকে পার্মানেন্ট করা হবে, আমরা গেস্ট ইউজার রাখবো না, তাকে আমরা যেভাবে করে অ্যাক্টিভ ইউজার্স ক্রিয়েট করে থাকি, অ্যাক্টিভ ইউজার্স ক্রিয়েট করে লাইসেন্স করে যার যে ফ্যাসিলিটিস দেওয়ার দরকার আমরা দিয়ে থাকবো। সো আমরা এখন দেখি গেস্ট ইউজার অথবা একটা এক্সটার্নাল ইউজার কিভাবে ক্রিয়েট করতে পারে। আমরা চাইলে এখান থেকে করতে পারি গেস্ট ইউজার, অথবা আমরা চাইলে কি করতে পারি, মাইক্রোসফটের আইডেন্টিটি অ্যাডমিন পোর্টাল, দ্যাট মিনস যেটাকে আমরা বলে থাকছি মাইক্রোসফট এন্ট্রি আইডি, এখান থেকে আমরা গেস্ট ইউজার ক্রিয়েট করতে পারি। সেম জিনিস, গেস্ট ইউজার, দেন হচ্ছে অ্যাড এ গেস্ট ইউজার। দেখেন এখানে একটা জিনিস বলা হচ্ছে, গেস্ট হ্যাভ অ্যাক্সেস টু টিমস। দ্যাট মিনস যে সমস্ত গেস্ট ইউজার আমরা ক্রিয়েট করব অথবা এক্সটার্নাল ইউজার ক্রিয়েট করব, তাদের আমরা কি করতে পারি, চাইলে তাদেরকে আমরা টিমসে অ্যাক্সেস দিতে পারি। এরকম হয় না? অথবা তাদেরকে আমরা কি করতে পারি, শুধুমাত্র অন ড্রাইভের অ্যাক্সেস দিতে পারি, অথবা তারা স্পেসিফিক ওই কোম্পানির যদি কোনো কাস্টমাইজ অ্যাপ্লিকেশন থাকে অথবা কোনো ওয়েবসাইট থেকে থাকে, সেগুলোতে আমরা কি করতে পারি, এই গেস্ট ইউজারদেরকে অ্যাক্সেস দিতে পারি। তাদের তো আসলে সবগুলো ওয়েবসাইটে অ্যাক্সেস করার দরকার নাই। যে সমস্ত ওয়েবসাইট গুলোকে তাদের অ্যাক্সেস করতে হবে অথবা তাদের কাজের জন্য দরকার, যেটা ভাই একটু আগে বললেন থার্ড পার্টি কোনো ভেন্ডর তাদেরকে আমরা হায়ার করে কাজ করাই, সো তাদের জন্য আমরা গেস্ট ইউজার ক্রিয়েট করলে ওই স্পেসিফিক রিসোর্স গুলোতে আমরা তাদেরকে অ্যাক্সেস দেবো, আদার কোথাও অ্যাক্সেস দেবো না। কারণ আমি যদি একটা লাইসেন্স অ্যাসাইন করি মাইক্রোসফটে, সে আরো অনেক বেশি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, আমি চাই না সেটা আসলে হোক। ক্লিয়ার সবাই? বিষয়টা কি এরকম, আমি একটু কথা বলতাম, সেটা হচ্ছে যেমন আমরা গার্মেন্টসে জব করি। গার্মেন্টসে যেটা হয়, আপনার বিভিন্ন বায়ারের পোর্টাল থাকে, আমাদের মেইল অ্যাড্রেস গুলো দিয়ে সেখানে রেজিস্টার করতে হয়। রেজিস্টার করলে ওই ওদের সার্ভারে থেকে একটা ফিডব্যাক আপনার কথা আসে আমাদের এখানে। কথা একটু কেটে কেটে আসছে, একটু যদি অ্যাক্টিভ করলে কাজ করতে। আপনার কি ওনার কথা বুঝতে পারছেন নাকি আমারই সমস্যা হচ্ছে? কথা কেটে কেটে যাচ্ছে। হুম। হ্যালো, শুনতে পাচ্ছেন হ্যাঁ, এখন? হ্যাঁ বলুন। আপনার কথা কিন্তু শুনতে পাচ্ছি না, কিছু বলছেন কি জানি না আসলে। না, নেটওয়ার্কের ইস্যুর কারণে আসলে কথা আমি বলতেছিলাম না তখন, কোনো সমস্যা হচ্ছে কিনা এই জন্য। আচ্ছা, হ্যাঁ এখন বলেন, আপনি বাইরে কথা বলছিলেন। হ্যাঁ, আমরা তো বাংলাদেশে, আমি নিজেও গার্মেন্টসে জব করি। এখন আমাদের যে সকল বাইরে আছে H&M, তাদের একটা পোর্টাল আছে। পোর্টালে আমরা মেল অ্যাড্রেসটা এন্ট্রি দেই, দেন একটা নোটিফিকেশন আসে আমাদের মেইলে কনফার্মেশনের জন্য। দেন স্পেসিফিক ওই মেল অ্যাড্রেসটা দিয়েই আমরা ওই পোর্টালটা অ্যাক্সেস করতে পারি শুধুমাত্র। রাইট, রাইট, রাইট। তখন কি তাদের সার্ভারে এটা কিভাবে কানেক্ট হয়, এটা আমরা জানতে চাচ্ছিলাম একটু। না, যখনই এটা কি এই হিসেবেই এই পোর্শন থেকে কানেক্ট হয় এরকম কিছু? একটু হ্যাঁ, বলবেন কিনা? এটা এটা মাইক্রোসফট 365 এর ক্ষেত্রে গেস্ট ইউজার, বা ওনাদের যদি মানে মাইক্রোসফট 365 ইউজ না করে অন্য কোনো ইউজ করে থাকেন, পোর্টাল ইউজ করে থাকেন, সেখানেও এটাকে আমরা গেস্ট ইউজার অথবা এক্সটার্নাল ইউজার হিসেবে ট্রিট করবো, বাট সেটার প্রসেস হয়তো ডিফারেন্ট। না, ওনারা গেস্ট মাইক্রোসফটের ইউজারের কাছে কি ভাই লিংক পাঠিয়ে দিলেই কি অটোমেটিক চলে যাবে এবং সে আচ্ছা, আচ্ছা, এই হ্যাঁ, আউটলুকে সেটা ঢুকতে আমরা পারবে? দেখি।
হ্যাঁ, লিঙ্কটা অটোমেটিক্যালি চলে যাবে। আমরা যখন একটা ইউজার ক্রিয়েট করব তখন জি লিঙ্কটা অটোমেটিক্যালি চলে যাবে। এটা আমরা ওকে এখন ওকে ওকে অ্যাড এ গেস্ট ইউজার, এটাকে আমরা ক্লোজ করে দেই, সাইডে থাকি। দেখেন ও কিন্তু আমাকে অলরেডি মাইক্রোসফট অ্যাজুরে নিয়ে গেছে, তাই কি না? আমি ছিলাম হচ্ছে মাইক্রোসফট 365 অ্যাডমিন সেন্টার, বাট ও আমাকে যেখানে আমরা আইডেন্টিটি থেকে এখান থেকে আমরা যাই, ও আমাকে সরাসরি ওখানে নিয়ে গেছে। দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার আর একটা হচ্ছে ইনভাইট ইউজার। ক্রিয়েট ইউজার মানে হচ্ছে ভাই অ্যাক্টিভ। আইডেন্টিতে যাব কেন? অ্যাক্টিভ ইউজার থেকেও তো আমরা গেস্ট ইউজার পেতে পারি, তো দুইটার মধ্যে পার্থক্য আছে? ভেরি সিম্পল, একটা হচ্ছে আপনি এখান থেকে করা, হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ, আর আপনি একটা হচ্ছে যখন অ্যাক্টিভ ইউজার থেকে করা। হ্যাঁ এখানে ক্লিক করছেন, আমি তো ইয়েস এখানে ইউজার। 365 তো অনেক জায়গা থেকে অপশনস আছে, হ্যাঁ আচ্ছা ভাই, চাইলে কোনো ডিফারেন্স আছে নাকি একই জিনিস ভাই, সেই জন্য জানতে চাচ্ছি। একই একই সেম সেম। ওকে, ডান ডান ডান। এমনিতেই ও যখন এখান থেকে আপনি ক্রিয়েট করছেন ও কিন্তু আপনাকে ওখানেই নিয়ে গেছে, খেয়াল করে দেখেন 365 অ্যাডমিন সেন্টার নাই, মাইক্রোসফট অ্যাজুর দেখেন। আচ্ছা 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 ওকে, সো এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ক্রিয়েট ইউজার। ক্রিয়েট ইউজার্স মানে হচ্ছে অ্যাক্টিভ ইউজার্স। এখানে কি বলা হচ্ছে, একটা মেসেজ শো করছে, ক্রিয়েট আ নিউ ইউজার ইন ইউর অর্গানাইজেশন। দ্যাট মিন্স এটা যদি আপনার অর্গানাইজেশনের ইউজার হয়, আপনার ডোমেন ইউজ করে, তাহলে আপনি সিলেক্ট করবেন এটা ক্রিয়েট ইউজার্স। দেন হচ্ছে আপনি ডোমেন সিলেক্ট করবেন, আদার্স কি কি ইনফরমেশন আছে সেটা, যেটা আমরা এর আগেও দেখেছি। বাট আমরা তো আসলে সেটা চাই না, আমরা চাই হচ্ছে ইনভাইট ইউজার্স। এটাকে আরেকটা নাম দেওয়া হচ্ছে ইনভাইট ইউজার্স, এটা আরেকটা নাম দিতে পারি। ওকে, ইনভাইট ইউজার্স কি বলা হচ্ছে, ইনভাইট এ নিউ গেস্ট ইউজার টু কোলাবোরেট উইথ ইউর অর্গানাইজেশন। আইডেন্টিটি নেম, প্রথমত আপনাকে যেটা করতে হবে একটা নাম দিতে হবে, কোন গেস্ট ইউজারকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার নামটা এখানে ডিরেক্টলি লিখে দেবেন। কি দেব, M365 গাইডেন্স সাথে গেস্ট মেনশন করে দেন, তাহলে আইডেন্টিটি M365 এক্সটার্নাল, এটা লিখলাম। এখন খেয়াল করেন এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইমেইল অ্যাড্রেস, এর কিন্তু কোনো মেইল অ্যাড্রেস থাকবে না। যেহেতু আমি লাইসেন্সই অ্যাসাইন করবো না, তাহলে কি সেখানে মেইল অ্যাড্রেস থাকার কথা লজিক্যালি? যদি আমি 365 এর কোনো লাইসেন্স অ্যাসাইন না করি, তাহলে কি মেইল অ্যাড্রেস ক্রিয়েট হবে, মেইল বক্স কি ক্রিয়েট হবে? লজিক্যালি হওয়া উচিত উচিত না। তাহলে মেইলটা কোনটা হবে, যে মেইলে আসলে আমাদের ইনভাইটেশন লিঙ্কটা যাবে অথবা লিঙ্কটা ওখানে আমরা প্রোভাইড করব, সেই মেইল অ্যাড্রেসটা আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। সেটা জিমেইল অ্যাকাউন্ট হতে পারে অথবা আদার্স কোনো মেইল অ্যাকাউন্ট হতে পারে। যেমন আমি আগেই লগ ইন করে রেখেছিলাম, এখানে লেফট সাইডে একটু দেখেন, এটা হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্টের নাম কি টেক 0, এটা। সো আমি চাচ্ছি যে আমার এই জিমেইল অ্যাকাউন্টে কি হোক, আমার এই জিমেইল অ্যাকাউন্টে এই ইনভাইটেশন লিঙ্কটা যাবে, অথবা আমি এই ব্যক্তি হচ্ছে গেস্ট জি সুইট, ইনি হচ্ছে একজন বাইরের এক্সটার্নাল ইউজার অথবা থার্ড পার্টি ভেন্ডর, ওনাকেই আমি আসলে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি। যদিও আমি অ্যাক্সেসের পার্টটা এখন দেখাবো না, শুধুমাত্র গেস্ট ইউজার ক্রিয়েট করতে সেটা দেখাবো। অ্যাক্সেসের পার্টটা কখন দেখাবো, যখন আমরা টিমস এবং অন ড্রাইভ নিয়ে কাজ করবো তখনই। এখন এই পোর্শনটা আমরা এখন আসি। সো গেল, মেল অ্যাড্রেসটা প্রোভাইড করলাম, দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম। যেহেতু আমাদের অ্যাস্টেরিক্স মার্ক নাই, আপনি চাইলেও ফার্স্ট নেম দিতে পারেন অথবা লাস্ট নেম দিতে পারেন, অথবা পরে আপনি অ্যাড করতে পারবেন। জাস্ট এতটুকু দিলেই চলবে আমাদের, শুধুমাত্র মেল অ্যাড্রেসটা দিলে চলবে, নামটা দিতে হবে, এতটা ইম্পর্টেন্ট না। আমরা দিয়ে দেই ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এটা পার্সোনাল ইনফরমেশন। আপনি এই গেস্ট ইউজারটা আসলে কি পারপাসে ইউজ করছেন অবশ্যই নোট রাখা উচিত প্রোডাকশনের ক্ষেত্রে। এখন আমরা যেহেতু টেস্টিং পারপাসে করছি অথবা ট্রেনিং পারপাস, আমাদের কোনো কিছু অ্যাড করছি না। এই গেস্ট ইউজারটাকে আপনি চাইলে কোনো একটা গ্রুপে আপনি অ্যাড করতে পারবেন, যদিও তার মাইক্রোসফট 365 এর লাইসেন্স নাই। গ্রুপে অ্যাড করলে ওই গ্রুপে কোনো মেসেজ দিলে ওই গেস্ট ইউজারটাও কি করবে, ওই মেসেজটা রিসিভ করবে। ক্লিয়ার সবাই? অথবা এই গেস্ট ইউজারকে আমি চাইলে কি করতে পারি, বিভিন্ন ধরনের রোল অ্যাসাইন করতে পারি। কি কি রোল, মাইক্রোসফট 365 যে ধরনের রোল আমরা ইউজ করে থাকি, আপনি চাইলে এই ধরনের রোল একজন গেস্ট ইউজারকে অ্যাসাইন করা সম্ভব। তাহলে করলে যেটা হবে, উনি ওই ধরনের অ্যাডমিন প্রিভিলেজ পেয়ে যাবেন। ক্লিয়ার সবাই?
এমনও হতে পারে। সেটা তো পাবে অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য, রাইট ভাইয়া? হ্যাঁ, অ্যাডমিন ড্যাশবোর্ডের জন্য। কারেক্ট। আচ্ছা, কোনো মেইল কনভারসেশন কি হবে না তার সাথে? না, মেইল কনভারসেশন আপনার ওই এক্সটার্নাল এটা দিয়ে করতে হবে, জিমেইল দিয়ে। মানে 365 ও হচ্ছে না, কারণ আপনি তো লাইসেন্স অ্যাসাইন করছেন না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে লাভ কি ভাইয়া? ওকে, আমি যদি লাইসেন্স অ্যাসাইন না করি তাহলে ও যদি আপনার লাইসেন্সটা বেঁচে যাচ্ছে না। আপনার 10 জন ইন্টার্নকে যদি আপনি লাইসেন্স দিতেন, 10টা লাইসেন্স তো লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 10টা লাইসেন্স আপনার অর্গানাইজেশনে যারা পার্মানেন্ট এমপ্লয়ি তাদেরকে দিবেন, আপনি ইন্টার্নদেরকে কেন দিবেন? অথবা তাহলে কন্ট্রাকচুয়ালকে কেন? ইন্টারনেট গেস্ট ইউজারকে যদি আমি ইনভাইটেশন পাঠাই তাহলে ওরা ওরা কি ইউজ করবে সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, যখন আপনি এখানে ইনভাইটেশন লিঙ্কটা পাঠাবেন, তখন কি ঘটনা ঘটে আমরা একটু দেখি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি। সো আমরা এই জিনিসগুলো ক্লিয়ার তো নাকি? আমরা চাইলে গ্রুপ অ্যাড করতে পারি, আমরা চাইলে বিভিন্ন ধরনের রোল অ্যাসাইন করতে পারি, বাট ইনভাইটেশন লিঙ্ক গেলে তারপর কি হবে সেটা আমরা পরে দেখি। আচ্ছা, এরপর সেটিংস, ব্লক সাইন ইন, নো। নো থাকা মানে হচ্ছে কি, তাকে আমি সাইন ইন থেকে ব্লক করতে চাই না, তার মানে এটা সবসময় নোই থাকবে। ইয়েস দেওয়া মানে কিন্তু সে সাইন ইন করতে পারবে না। সাইন ইনটা ব্লক করে দিলাম, ইয়েস, তার মানে সে লগ ইন করতে পারবে না, ব্লক হয়ে গেল, সো নো থাকবে। এই জাস্ট লোকেশন যদি আপনি মেনশন করতে চান, এগুলো এডিশনাল ইনফরমেশন, এটা চাইলে আপনি পরে অ্যাড করতে পারবেন। এই গেস্ট ইউজারটা কাকে রিপোর্ট করবে, এই রিপোর্টিং বসকে, সুপারভাইজারকে, আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। ধরুন যে ইনি হচ্ছে এই গেস্ট ইউজারের রিপোর্টিং বস। ওকে, দেন হচ্ছে ইনভাইট। এখানে কিন্তু লেখা নেই ক্রিয়েট, লেখা আছে কি ইনভাইটেশন পাঠাচ্ছি। ওকে, ওই গেস্ট ইউজারের সঙ্গে মেইল কমিউনিকেশন হবে, তার যে পার্সোনাল মেইল আছে সেটা দিই, নট 365 মেইল। 360 মেইল দিয়ে কমিউনিকেশন করতে গেলে আপনাকে লাইসেন্স অ্যাসাইন করতে হবে। আলটিমেটলি তখন আর গেস্ট ইউজারই থাকে না, অ্যাক্টিভ ইউজার্সই হয়। কি বলে users properties could not download after invitation, কেন? ইনভাইট মনে হয় করেন নাই ভাইয়া, ইনভাইট করছেন? হুম, না, ও মেসেজ দিচ্ছে আমার এই ইউজারের প্রপার্টিস আপডেট নাই, সেটা বলছে ইউজার্স প্রপার্টিস কুড নট বি আপডেটেড আফটার ইনভাইটেশন। আচ্ছা, প্রপার্টিস আপডেট করতে হবে, মানে এটা আমি আজকে ক্রিয়েট করেছি, এখনো সবকিছু সেটিংস তৈরি করা হয়নি, যার কারণে আমি মেসেজটা দিচ্ছি ও আমাকে। আচ্ছা, পিকচারটা চেঞ্জ করে দেখি এই কিনা। এই মেসেজটা শো করবে না আপনাদের জিমেইল, অথবা যে গেস্টের জন্য জিমেইল অ্যাকাউন্ট লিঙ্কটা পাঠাবেন, ওনার যদি প্রোফাইল আপডেট থাকে, আমি টাস্কে ক্রিয়েট করেছি, সবকিছু সেটিংস ক্লিয়ার করা হয়নি, এই জন্য এই মেসেজটা দিচ্ছে, আদারওয়াইজ কিন্তু মানে এটা কি প্রোফাইলটা কি জিমেইলের অ্যাকাউন্টের জন্য প্রোফাইলের এরোটা দিচ্ছে? হ্যাঁ, জিমেইলের অ্যাকাউন্ট, আমি তো শুধুমাত্র মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ওই যে অনেক কিছু সেটিং করা নাই, তারপর রিকভারি মেইল, কিন্তু আপনি তারপর তো একটা ইমেল পেয়েছেন, ইনভাইটেশনে দেখা যাচ্ছে মাইক্রোসফট ও আচ্ছা আচ্ছা, ইনভাইটেশন। পেয়ে গেছি তো, পেয়ে গেছি। তো এই মেসেজটা কেন দিল আমাকে? আচ্ছা, যাই হোক। এটা কি মানে এখানকার যে ইউজারটা ক্রিয়েট করলেন মাত্রই ইনভাইটেশনের জন্য, সেই ইউজারের প্রপার্টিজ এরর দিচ্ছে কিনা? না, এই ইউজারের প্রপার্টিজ মানে প্রপারলি কনফিগার করা নাই। এটা আমি আজকে ক্রিয়েট করেছি, যার কারণে এটা দিচ্ছি। আপনাদের যেগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে, যে টেস্ট করবেন, সাধারণত এই প্রবলেম হওয়ার কথা না। আপনারা একটু দেখবেন। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি গেস্ট ইউজার এসছে কিনা, তাহলে কি বুঝবো। হ্যাঁ, এসছে। ইনভাইটেশন লিঙ্কটাও চলে এসেছে, সো আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে দেখেন আমরা ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে গেলাম।
কে পাঠালো ডিটেলস কিন্তু এখানে দেখাবে কোন ডোমেন থেকে আসলো। সেন্ডার হচ্ছে এক্সচেঞ্জ ইউজার, ইনি হচ্ছে অ্যাডমিন, অর্গানাইজেশন হচ্ছে এসবি টেক লিমিটেড, যেটা আমার মাইক্রোসফট 365 এর ইনফরমেশন দেখাচ্ছে, এসবি টেক লিমিটেড। আচ্ছা, আর কি কি ইনফরমেশন, ডোমেন কোন ডোমেন থেকে আসলে পাঠানো হচ্ছে। আমরা ডোমেনটা কনফিগার করিনি, একটা সমস্যা ছিল, পরে আমরা অ্যাড করব। snbbd.onmicrosoft.com, দেন হচ্ছে আমাদের একটা ইনভাইটেশন লিঙ্ক, যেটা আপনারা বলছিলেন যে আসলে আসবে কি করে। যখনই আপনি ইনভাইটেশন পাঠাবেন অথবা গেস্ট ইউজার ক্রিয়েট করবেন, অটোমেটিকলি লিঙ্কটা চলে আসবে। তো আমাদের কাজ কি এই লিঙ্কে যে এটাকে অ্যাকসেপ্ট করা। সো আমরা একটা কাজ করি, লগ ইন না করে আমরা অন্য কোথাও লগ ইন করি, অন্য কোনো একটা ব্রাউজারে জাস্ট লিঙ্কটাকে কপি করব, দেন উইল সেন্ড এ কোড। ওকে, সেটা কোড পাঠাবে। কোডটা পাবো কোথায়? তার মেইলে, রাইট? ওকে, কোড চলে আসছে। কি বলা হচ্ছে? পারমিশনস রিকোয়েস্টেড বাই, পারমিশন দিতে হবে, অ্যাকসেপ্ট। আপনারা কি একটা জিনিস কেউ খেয়াল করেছেন, কেউ কেউ কোশ্চেন করেননি? যে এটা পাসওয়ার্ড না, সেটা চাইনি। মানে আমি, আমার অ্যাকাউন্ট হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট, তাহলে আমি মাইক্রোসফটে কিভাবে লগ ইন করলাম? হাউ ইজ ইট পসিবল? আমি কি মাইক্রোসফটে লগ ইন করলাম না office.com এ? আলটিমেটলি কি সেটা হওয়ার কথা ছিল? একটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কি কখনো মাইক্রোসফটের অ্যাকাউন্টে লগ ইন করা যায় কিনা? আহ, যায় কি? আমাকে আমাকে তো ইনভাইটেশন পাঠাইছে আউটলুকের গেস্ট ইউজার হিসেবে, এই জন্য ওই লিঙ্কে আমি যেতে পারছি। রাইট, আমি সেটা বোঝাতে চাচ্ছি। অ্যাজ এ অ্যাডমিন আমি বলে দিলাম যে তুমি একজন গেস্ট ইউজার, আমি তোমাকে পারমিশন দিচ্ছি, আমি তোমাকে আমার মাইক্রোসফট 365 এর ইসে ঢোকার জন্য তোমাকে গেস্ট ইউজার ক্রিয়েট করলাম, তোমাকে আমি পারমিশন দিচ্ছি। এই কারণে সে কি করছে, জিমেইল অ্যাকাউন্ট হওয়ার সত্ত্বেও সে কোথায় লগ ইন করতে পারছে? এই আউটলুকে, মাইক্রোসফটে। মাইক্রোসফট। এটা আউটলুক বলা যাবে না, তাকে বিভিন্ন ধরনের অ্যাক্সেস দেওয়ার জন্য myapplications.microsoft.com এরকম একটা লিঙ্ক ক্রিয়েট হবে, যেটা কিন্তু মাইক্রোসফট এখানে তো ও ইমেলের কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না ভাইয়া। মেইল ফ্যাসিলিটিস পাচ্ছে না। বাট আপনি যখন এই গেমকে কোনো ধরনের টিমস এর অ্যাক্সেস দিবেন অথবা অন ড্রাইভের অ্যাক্সেস দিবেন, আপনি তো চাইলে তাকে অন ড্রাইভের অ্যাক্সেস দিতে পারেন, যে আমি শুধুমাত্র চাচ্ছি সে তাকে একটা স্টোরেজ ইউজ করাতে। হুম, বাট সেটা আমরা দেখবো আচ্ছা, হচ্ছে অন ড্রাইভ এবং টিমস পার্ট, এই জিনিসটা আমরা ওই সময় দেখবো কিভাবে অ্যাক্সেস দিতে হয়। জাস্ট এখন শিখে রাখলাম কিভাবে করে একটা গেস্ট ইউজার ক্রিয়েট করতে হয়, এবং ওই গেস্ট ইউজারটা দিয়ে কিভাবে আমরা মাইক্রোসফটের সাইটে লগ ইন করতে পারি, যেটা সাকসেসফুল। আচ্ছা। এই মুহূর্তে কিন্তু আমাদের সবই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। অ্যাপস দেখেন, Right. there are no apps to show, কারণ কি আমি কোনো পারমিশন তাকে দেইনি। বুঝতে পারলাম? আচ্ছা, এখান থেকে আমরা একটু এসে যাই, ভিউ অ্যাকাউন্ট দেখে কি দেখায়। দেখেন, তার মানে সে সবসময় জিমেল অ্যাকাউন্টটা ইউজ করবে, তাই না? তার যত কাজ জিমেইল অ্যাকাউন্টে থাকবে। এড করবে, তার অ্যাকাউন্ট থাকবে জিমেইল অ্যাকাউন্ট, কিন্তু সে লগ ইন করবে মাইক্রোসফট অ্যাকাউন্টে, কারণ অ্যাডমিন তাকে সেই পারমিশনটা দিয়েছে যে তুমি জিমেইল অ্যাকাউন্ট হওয়া সত্ত্বেও তুমি মাইক্রোসফটের অথবা আমার এই সাইটে লগ ইন করতে তুমি পারবা। যেইটুকু অ্যাক্সেস দিবে ওইটুকু ইউজ করতে পারবে। রাইট, দেখেন এটা কি আমাদের মাইক্রোসফটের না? এটা হচ্ছে মাইক্রোসফটেরই। এবং একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যখন এই মেইল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়, দেখেন এরকম একটা ইএক্সটি, এটা থাকা মানে বুঝবেন এটা হচ্ছে একটা এক্সটার্নাল। এক্সটার্নাল। আপনি যদি পোর্টালে নাও আসেন, এই সাইনটা দেখে বুঝবেন এটা হচ্ছে একটা এক্সটার্নাল ইউজার। অথবা গেস্ট ইউজার। ক্লিয়ার সবাই? ভাই আপনার ভয়েসটা ভেঙে যাচ্ছে, একটু যদি লাউড হতো। এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। ওকে, সো মাইক্রোসফট 365 আসলে কি করে ব্যাক এন্ডে, মানে এই লগ ইনটা হওয়ার কারণটা কি? লগ ইনটা হচ্ছে এই কারণে, যেহেতু অ্যাডমিন গেস্ট ইউজার ক্রিয়েট করছে, সে ব্যাক এন্ডে এরকম একটা মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে। যখনই সে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে, সে আসলে রিডাইরেক্ট করে কোথায়? এরকম একটা অ্যাকাউন্ট দিয়ে। বাট এটা আমার কখনো গেস্ট ইউজারের জানার দরকার নাই, সে লগ ইন করবে তার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, অথবা সে লগ ইন করবে তার হটমেইল অ্যাকাউন্ট দিয়ে, অথবা আদার্স কোনো মেইল অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে। মানে ক্লিয়ার? তাকে তার যেই মেইলে আমি ইনভাইটেশন পাঠাবো সে সেই মেইল দিয়ে কাজ ইউজ করবে, করবে। ব্যাক এন্ডে কি হচ্ছে সেটা তার বোঝার দরকার নেই। হ্যাঁ? এটা হচ্ছে সিস্টেমের জন্য, মাইক্রোসফট 365 ভাইয়া সিস্টেমের। আমার এখানে কিছু কোশ্চেন ছিল এই ইমেল নিয়ে।
আপনি এটা তো আপনি গেস্ট ইউজার তৈরি করেছেন, যদি একটা নর্মাল ইউজার তৈরি করতেন আমার বা নর্মাল ইউজারে যদি যেতেন, কিছু কয়েকটা কোশ্চেন ছিল জানার। আচ্ছা, একটু আচ্ছা, গেস্ট ইউজারের পার্টটা আমাদের এখানেই শেষ। বাকি পার্টটা যখন কিভাবে অ্যাক্সেস দেবো সেটা আমরা অন্য ইসে দেখবো। আপাতত এতটুকুই। ওকে, আপনি বলছেন অ্যাক্টিভ ইউজার্স। হ্যাঁ, বলুন। যে কোনো ধরেন একটা অ্যাক্টিভ ইউজারের ভিতরে যদি ভাই একটু যান। হুম আম, এই যে ভাইয়া এই নিচে, হ্যাঁ, এই নিচে আপনার আইম্যাপ বা বেশ কিছু জিনিস এনাবল ডিজেবলের কথাগুলো লেখা থাকে। আহ বুঝতে পেরেছি আপনি এই যে এই যে পপ ব্লক, OWA, আইম্যাপ ব্লক, এইগুলো নিয়ে যদি ভাই আমাকে একটু বলতেন। এখান থেকে আমি এক্সচেঞ্জ থেকে দেখাই আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এর আগে মেইল বক্স, আদার্স। আর এই ডেলিগেশনটা যদি একটু বুঝাতেন ভাইয়া, ডেলিগেশনের কাজটা কি? না, ডেলিগেশন তো অনেক ডিসকাস করেছি মনে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, তাহলে ভিডিও দেখে নিব। জামান ভাই বলছেন মেবি। কারেক্ট ভাইয়া, কারেক্ট। আপনি ওই আগের ভিডিওটা দেখে নেবেন, লাস্ট ক্লাসে ছিলেন, তার আগের ভিডিওটা দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মানে 4 নাম্বার ক্লাসটা, রাইট ভাইয়া? 5, হ্যাঁ 4 আজকে নম্বর। 6 নাম্বার ক্লাস আপনার, আমি যতটুকু জেনেছি। এটাও ডিসকাস করেছি, আবারও বলছি। যদি এই মেইল অ্যাকাউন্টটা আপনি ওয়েবে লগ ইন করতে চান, মানে এই ইউজারটাকে কি আপনি আউটলুকটাকে ওয়েবে লগ ইন করাতে চান কিনা, যদি চান তাহলে আপনি টিক মার্ক দিবেন। যদি না চান, যে আমি আসলে তার জন্য রেস্ট্রিকশন করে দিতে চাই, সে কখনো আসলে আউটলুকটা ওয়েবে লগ ইন করতে পারবে না, তাহলে আপনি টিক মার্ক উঠাই দিবেন। বুঝতে পেরেছেন? ওকে। ওকে, এখন আমাদের কি থাকে, আউটলুক ডেস্কটপ। আউটলুক ডেস্কটপ বলতে আমরা কি বুঝি? আমাদের যে অফিস অ্যাপস থাকে সাথে আউটলুক থাকে, থাকে। এই যে এটা। এখানে যদি আপনি লগ ইন করাতে চান, যে আমি চাই সে লগ ইন করুক, বা মানে করাতে চাইলে আপনার টিকমার্ক থাকবে। বাই ডিফল্ট সবই অ্যালাউ থাকে। যদি আপনি মানে তাকে রেস্ট্রিকশন করতে চান, আপনি আনচেক করে দিবেন। বুঝতে পেরেছেন? এরপর আছে মোবাইল আচ্ছা ডিভাইস, এক্সচেঞ্জ ওয়েব সার্ভিস, এটা তো থাকতে হবে, নাহলে তো এক্সচেঞ্জ কাজ করবে না। মোবাইল ডিভাইস, আপনি এই মেইল অ্যাকাউন্ট আমরা কি করি, অ্যান্ড্রয়েড ফোন অথবা আইফোন থেকে আমরা অ্যাপ স্টোর অথবা প্লে স্টোর থেকে আউটলুক ক্লায়েন্টটা নামে ওখানেও কিন্তু আমরা মেইল কনফিগার করি, করি কিনা? জি জি, করি। অর্গানাইজেশনের এরকম যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে যে আমি আসলে মেইলে, সরি, স্মার্টফোনগুলোতে আমি আসলে মেইল অ্যাকাউন্ট, মেইল কনফিগার করতে চাই না, করাতে চাই না, তো আপনি এটা আনচেক করে দিবেন, টিক মার্ক উঠাই দিবেন। বোঝা গেছে? ওকে। এভাবে করে আপনি প্রতিটা, বাই ডিফল্ট সবই অ্যালাউ থাকে, কোনো কিছু চেঞ্জ করবেন না। যদি অর্গানাইজেশনের কোনো রিকোয়ারমেন্টস থাকে দেন হচ্ছে আপনি চেঞ্জ করবেন। অ্যাডমিন পারমিশন আছে বলে সবকিছু চেঞ্জ করবেন না আর নিজে। আর ইমেল ফরওয়ার্ডিংটা কি ভাইয়া? এই ইমেল ফরওয়ার্ডিংটা যদি একটু আচ্ছা, ইমেল বলতেন। ফরওয়ার্ডিং পার্টটা যেহেতু আমি এখনো বলিনি, এটাও শেষ করে ফেলি তাহলে। ম্যানেজ ইমেল ফরওয়ার্ডিং। ম্যানেজ ইমেল ফরওয়ার্ডিং মানে হচ্ছে, আপনার তো একটা মেইল, মানে যখন কেউ মেইল করবে আপনাকে, আপনার ইনবক্সে মেইল তো আসবে, পাশাপাশি আপনি চাইলে কি করতে পারেন, এই মেইলটা অন্য কোথাও ফরওয়ার্ড করতে পারবেন। কিভাবে? যদি আপনি ফরওয়ার্ডটা এনাবল করেন, ফরওয়ার্ড অল মেইলস, ওকে, কোন মেইল অ্যাকাউন্টে আপনি আসলে মেইলটা ফরওয়ার্ড করতে চান। মেইলটা ফরওয়ার্ড করা বলতে, যখন যারা কেউ মেইল করবে, এই ব্যক্তি হচ্ছে যারা প্যাটেল, একে যখন কেউ মেইল করবে এই মেইলটা ফরওয়ার্ডিং হিসেবে, অথবা আমার মাইক্রোসফট 365 একটা মেইল আসবে, পাশাপাশি আমি চাই যে ব্যাকআপ হিসেবে অন্য আরেকটা মেইল আমার অন্য কোনো মেইল অ্যাকাউন্টে যাক, সেটা কি পসিবল কিনা? সেটা পসিবল। সেটা আমার জন্য কি একটা করতে হবে? ইমেল ভাইয়া, ফরওয়ার্ডিং। সরি একটু ইন্টারাপ্ট করলাম, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাকে, আচ্ছা সরি। আমি চাচ্ছি যে আমার এই মেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্টে যারা প্যাটেলকে যখন কেউ মেইল করবে অথবা আমাকে কেউ মেইল করবে, তখন আমার 365 তো আসবেই, পাশাপাশি কি হবে, জিমেইলে এই এই মেইলের মেলটা তো ফরওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, কিপ এ কপি অফ ফরওয়ার্ড ইমেলস ইন দিস মেইল বক্স। দ্যাট মিনস, যদি টিক মার্কটা উঠাই দেন, তাহলে যেটা হবে, 365 আর কোনো মেইল আসবে না, মেইল যাবে কোথায়? জিমেইলে। মেসেজটা একটু ভালো মতো পড়েন। যখন কেউ এখানে মেইল করবে, ফরওয়ার্ডিং হয়ে যাবে এখানে, বাট সেটার একটা কপি আপনি আপনার মেইল বক্সে রাখতে চান কিনা। আপনার মেইল বক্স বলতে 365 এর মেইল বক্স। যদি রাখতে চান তাহলে টিক মার্ক দিবেন, অবশ্যই রাখা উচিত। আমি 365 টাকে তো বাদ দিয়ে আর জিমেইলে যাবো না, তাই না? রাইট, এটাই তোমার প্রাইমারি মেল। হ্যাঁ, সো কিন্তু আমরা সবসময় আর টিক মার্ক দেব। বলেন।
কিন্তু ক্লায়েন্ট চাচ্ছে যে বা বা কোনো রিকোয়ারমেন্ট যে আমার যে মেলগুলো আসবে ধরেন এই অনলি ইন্ডিভিজুয়াল এই মেলটাই আমার শুধু মেল ফরওয়ার্ড হবে, সব মেল না। এখন যেটা আছে এটা সব মেল ফরওয়ার্ড হচ্ছে। আমি চাচ্ছি শুধু একটা মেলকে আমার বা একটা বা দুইটা মেলকে ফিল্টার করে আমি ফরওয়ার্ডিং করব, এরকম কি সম্ভব? সেটা সেটা করতে গেলে আপনার যেতে হবে এখন আমরা এই পার্টটা আসেনি, মেইল ফ্লো রুলস। আপনাকে রুলস ও ক্রিয়েট করতে, রুলস ওকে দিয়ে ওকে। ওই স্পেসিফিক ওই ইউজারের জন্য করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। আচ্ছা। এটা হচ্ছে ওকে ডান। ইন জেনারেল, মানে সবার জন্য, সমস্ত মেইল বক্সের জন্য। আর আমরা পলিসি আচ্ছা করে আচ্ছা। বলতে পারি ওটা। আচ্ছা, সেভ চেঞ্জেস দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পরে ডান, এটার সাথে সাথে ইফেক্ট হওয়ার কথা, আমরা ট্রাই করে দেখি। হ্যালো। একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি, ব্যস্ত আছি একটু, একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি। হুম। সো আমি এখান থেকে একটা মেইল করে দেখি। এটা হচ্ছে এক্সচেঞ্জ ইউজার, আমরা চলে যাবো আউটলুক। যদি এটা আসলে ইফেক্ট করতে অনেক সময় সময় লাগতে পারে, তারপর আমরা ট্রাই করে দেখি আসছে কিনা। নিউ মেইল, যারা প্যাটেল, রাইট? ওকে, টেস্ট। আচ্ছা, যারা প্যাটেলকে, যারা প্যাটেলের মেইল চেক করতে হবে, সো আমরা চলে যাব হচ্ছে, ক্যান্সেল করি, office.com। পাশাপাশি আমরা জিমেইল অ্যাকাউন্টটা একটু চেক করে আসি, এখন মানে আপডেট হয়নি, দেখি কি অবস্থা। এটা মানে টাইম নেই ভাইয়া। একটু টাইম নেবে, আচ্ছা আমরা পরে চেক করি, এটা থাকুক, আমরা শিওর। পরে দেখি। ভাইয়া ওই আমাদের যে অ্যাডমিন অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ, ধরেন কোনো কারণে একটা ক্লায়েন্টের অ্যাডমিন অ্যাকাউন্ট আমি অথেন্টিকেশন আমার মোবাইল দিয়ে করে ফেলেছি। এখন ক্লায়েন্টকে যখন আমি বুঝাই দিব, কিন্তু ও যখন ঢুকবে ওই হুম। অথেন্টিকেশন তো আমার মোবাইলেই আসতেছে, কিন্তু আমারটা তখন ডিভাইস থেকে রিমুভ করে দিব কিভাবে, যাতে ওনার মোবাইলে আমি সেট আপ করে দিতে পারি, আপনি ক্লায়েন্টের মোবাইলে? অথেন্টিকেশন মেথড এ করে দিবেন। এটা কিভাবে অ্যাডমিন প্যানেলেরটা? অ্যাডমিন প্যানেলে যখন আপনি যাবেন, এখান থেকে আপনার যেতে হবে আইডেন্টিটি, দ্যাট মিনস মাইক্রোসফট এন্টার আইডি, অ্যাজুর আইডি। ওকে। দেন হচ্ছে ইউজার্স। এখানে আরো কিছু ব্যাপার আছে, যেটা আমরা ওই ইসে এখন আসেনি, ইন্টিওনের পার্টে আমরা আসেনি। সো ইন্টিওন আসলে ওখানে ওই জিনিসটা করতে সুবিধা হয়। একটা ইউজারে ঢুকলাম, দেন হচ্ছে আপনি যেটা করবেন অথেন্টিকেশন মেথড। জি। এখানে অনেকগুলো অথেন্টিকেশন মেথড থাকবে, সেগুলো আপনি চেঞ্জ করে দিবেন। ফোন নাম্বার ওকে থাকে, তারপর ইমেল থাকে, এগুলো থাকে, তখন হচ্ছে আপনি এগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। বুঝা গেছে? ডান। আপনি আগে রেকর্ডিং গুলো একটু ভালো মতো দেখে নেবেন, এই ডিসকাশন গুলো আমরা করে ফেলেছি। ও হয়ে গেছে না? ও আচ্ছা আচ্ছা, সরি ভাই সরি। আচ্ছা, মেইলটা যায়নি, কি হলো? ইয়ার মেইল, না মেইল ফরওয়ার্ডিং হয়নি। Okay, okay. আচ্ছা, যারা প্যাটেলের এখানে মেইল আসছে কিনা সেটা চেক করি। মেইলটা ফরওয়ার্ডিং হয়নি, এর চেয়ে কোনো ঝামেলা আছে।
আচ্ছা, জারা প্যাটেলের মাইক্রোসফট 365 মেইল আসছে, কিন্তু একটা মেইল ফরওয়ার্ডিং দেখেন এখানে বলা হচ্ছে ইমেল ইজ বিং ফরওয়ার্ডিং টু এটা, এই মেসেজটা আসে, বাট মেইলটা কিন্তু আমার আসেনি। আসছে কি? দেখি অন্য কোথাও চেক করে আসি, জাঙ্ক ট্যাঙ্ক, ট্র্যাশ, সরি ট্র্যাশ তো থাকবে না। Spam। ফরওয়ার্ডিংটা হয়নি, এখানে আরেকটা প্রবলেম হতে পারে, সিকিউরিটি প্রবলেম। যেহেতু ওই সিকিউরিটি পার্টটা নিয়ে আমরা এখন কাজ করিনি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ওটা একটু এনাবল করে দেখি দেখি আমাদের কাজ হয় কিনা, সিকিউরিটি অথবা কমপ্লায়েন্স। অনেক সময় সিকিউরিটিতে আমাদের ফরওয়ার্ডিংটা অফ করা থাকে, অফ করা থাকলে অনেক সময় যাবে না। এখানে আপনি করে দিলেন যে কোন মেইলে ফরওয়ার্ডিংটা হবে, একটু চেক করে দেখি অন আছে কিনা। পলিসিস, নো, আমরা যাবো হচ্ছে সিকিউরিটি থেকে পলিসিস অ্যান্ড রুলস। এই জিনিসগুলো আমরা আরো পরে ভালো মতো বুঝবো, যখন ইন্টিউনের পার্টে আসবে তখন হচ্ছে সেই সিকিউরিটি পার্টটা ভালো করে বুঝবো, মাইক্রোসফট ডিফেন্ডার। আপাতত আমরা কোথায় করবো একটু জেনে রাখি, থ্রেট পলিসিস, দেন হচ্ছে এনটিএস স্প্যাম পলিসিস, দেন এনটিএস স্প্যাম আউটবাউন্ড পলিসিস, এডিট প্রোটেকশন সেটিংস, দেন হচ্ছে ফরওয়ার্ডিং রুলস। এই ফরওয়ার্ডিং রুলসটা আমার অটোমেটিক করা আছে, সিস্টেম অটোমেটিক করা আছে, সিস্টেম তার মতো করে ডিসাইড করছে। এটা যেটা করতে হয় আমাদেরকে ফরওয়ার্ডিংটা কি করব, এনাবল করে দিব, অন করে এনাবল দিব। করে দিব। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হুম। সেভ, ওকে ডান। তাহলে আমরা কোথায় গেলাম আবার একটু রিপিট করছি, সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স থেকে পলিসিস, পলিসিস অ্যান্ড রুলস, দেন হচ্ছে থ্রেট পলিসিস, থ্রেট পলিসিস থেকে এন্টি স্প্যাম পলিসিস আমরা শিখবো সবগুলোই, এই থ্রেট পলিসি আমরা সবগুলো শিখবো, এন্টি স্প্যাম, এন্টি ফিশিং, এন্টি মেলন। সেখানে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে এন্টি স্প্যাম। ভাইয়া স্প্যাম সরি থেকে শেষ করি, এন্টি স্প্যাম থেকে দেন হচ্ছে আউটবাউন্ড পলিসি, আউটবাউন্ড ভাইয়া আমি আসার একটু ফরওয়ার্ডিংটা নেবো কিন্তু। হ্যাঁ বলেন এখন। ভাইয়া, আমার একটা আপনার কাছে একটু রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে ধরেন এখানে যে পলিসি গুলো আছে, অথবা আপনার ধরেন আমরা মেলকে সিকিউরিটি দেওয়ার জন্য যে স্ট্রিক্ট, যে আপনার স্ট্যান্ডার্ড আর হচ্ছে আপনার স্ট্রিক্ট দুইটা মানে অপারেশন দেখতেছি আপনি কি আছে মনে হয় এই সম্ভবত সিকিউরিটি অ্যানালাইসিস এর মধ্যে। সিকিউরিটি পোর্শনে কোশ্চেন করছেন? সিকিউরিটি পোর্শনে কোশ্চেন এখন না করাটাই বেটার নাকি? যেহেতু আমরা এখন স্টার্টই করিনি, যেহেতু ফরওয়ার্ডিংটা ও আচ্ছা করছিলাম কনফিগারেশনটা ওটার সঙ্গে রিলেটেড, এই জন্য এখানে আসতে হলো আমাকে। আচ্ছা আচ্ছা। না আমি ভাই বলতে চাচ্ছি কি, যদি মনে করেন সামহাও যখন আমরা পড়ান মানে আপনি আমাদের টিচ করেন যখন, সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশনে আমি কতটুকু স্ট্যান্ডার্ড অথবা কতটুকু স্ট্রিক্ট হলে আমার মেল সিকিউরিটি সবচেয়ে বেটার হবে, সেই জিনিসটা যাতে আমাদের একটু মানে মোটামুটি দেখা যায়, ভালোভাবে দেখা যায়, সেটা হচ্ছে বড় কথা। কারণ এটার আসলে মানে ওরকম কোনো স্ট্যান্ডার্ড নাই, তবে মাইক্রোসফট সাধারণত যেটা করে, মাইক্রোসফট থ্রি হ্যাঁ, সিক্সটি ওই যে ফাইভ কিসের সিকিউরিটি পলিসিটা আমি দেখেছি, আবার কনফিডেন্সিয়ালাইজ যেটা, সেটার জন্য আমি দেখেছি। বাট আমার মানে আপনি যেহেতু মানে অনেকগুলা জায়গাতে জব করেন। ওটারই আনসার করছি যতটুকু এখন, যেহেতু সিকিউরিটি পোর্শনে কোশ্চেন করেছেন তারপর বলছি। মাইক্রোসফট সাধারণত যেটা করে তার সমস্ত প্রোডাক্টেই মানে 99.99% সিকিউরিটি এনশিওর করে, এটা মাইক্রোসফট বলে। হুম। হুম, আর সমস্ত এখানে যতগুলো সার্ভিস আমরা ইউজ করবো, টিমস, অনড্রাইভ, মেইল, তারপর হচ্ছে আদার্স যত সার্ভিস ইউজ করি না কেন অথবা যত প্রোডাক্ট ইউজ করি না কেন, সব মাইক্রোসফট সবসময় তা ওই প্রোডাক্টের সাথে স্ট্যান্ডার্ড যে পলিসি আছে সেটা করে। বাট এটা ছাড়াও যদি আপনি কিরকম স্ট্যান্ডার্ড পলিসি, যেমন এখানে যদি এন্টি ফিশিং যায়, মানে ফিশিং থেকে প্রোটেক্ট করার জন্য কি কি পলিসি, ডিফল্ট একটা পলিসি কিন্তু অলওয়েজ কি আছে, অন করা আছে। মানে এই পলিসিটা কিন্তু সমস্ত হুম, সার্ভিসের উপর অ্যাপ্লাই হচ্ছে, আমরা কিন্তু করিনি এটা কখনো, মাইক্রোসফটই করে হুম, রেখেছে ডিফল্ট। হুম। একইভাবে এন্টি স্প্যামের জন্য বেশ কিছু আমাদের পলিসি এখানে করা আছে। এখন হ্যাঁ যদি আমি ব্যাপারটা এমন হয়, হ্যাঁ শেষ করি, এখন যদি ব্যাপারটা এমন হয় যে আমি আসলে আরো এক্সট্রা কিছু সিকিউরিটি দিতে চাই, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এক্সট্রা ফিশিং পলিসি ক্রিয়েট করতে হবে। এখন কিভাবে করব, কি কি করব, পলিসি দেব, সেটা আমরা পরে সিকিউরিটি পোর্শনে দেখবো। আচ্ছা।
এছাড়াও সিকিউরিটি আমাদের আরো অ্যাডভান্স লেভেলের অটোমেটিক ডিটেকশন, তারপর হচ্ছে ইডিআর, এক্সডিআর, যেগুলো আসলে আমাদের কোর্সের সঙ্গে রিলেটেড না, ওটা আপনাকে যদি জানতে হয় মাইক্রোসফট ডিফেন্ডার আলাদা করে আপনার ট্রেনিং অথবা এগুলো ভালো মতো প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র ডিফেন্ডারের উপর। তো আমাদের ডিফেন্ডার তো দেখাবেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ আমাদের এই কোর্সের সঙ্গে যতটুকু রিলেটেড আমরা দেখব, এই থ্রেড পলিসিস গুলো আমরা কভার করব। ঠিক আছে, আচ্ছা এটা থাকুক, পরে আমরা আবার চেক করব। এনাবল করেছি, একটু সময় লাগবে। এই যে অলরেডি ভাই হ্যাঁ বলুন। একটা ছোট কোশ্চেন করব হ্যাঁ, না পরে করব? এটার সঙ্গে রিলেটেড কিনা, আমরা ছিলাম না কোথায় আমি তো এটার সঙ্গে না, ওকে তাহলে পরে করব। ওকে ওকে। আমরা ছিলাম হচ্ছে গেস্ট ইউজারে। ওকে, 365। আচ্ছা গেস্ট ইউজার দেন ছিল, দেন আছে আমাদের ডিলিটেড ইউজার্স। যদি আপনি কোনো ইউজারকে অ্যাক্সিডেন্টালি ডিলিট করে ফেলেন, সেক্ষেত্রে আমাদের আসবে কোথায়, কোন একটা ইউজার আপনি ডিলিট করলেন, এই পোর্শনে এই ডিলিটেড ইউজার্স গুলো থাকবে। যদি আপনি চান তাহলে আমরা চাইলে কি করতে পারি, যে কোনো একটা ইউজারকে এখান থেকে রিস্টোর করতে পারি। রিস্টোর করলে যেখান থেকে যেখানে ক্রিয়েট হয়েছিল ওখানে চলে যাবে আবার। অথবা চাইলে কোন কোন ডিলিট ইউজার আছে সেগুলোকে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন। বুঝতে পারলাম? ওকে, এগুলো খুবই ছোট ছোট সেটিংস। আচ্ছা, এটা গেল আমাদের ইউজার্সের পোর্শনে মোটামুটি কাভার, এবং এটার সঙ্গে রিলেটেড আমাদের হচ্ছে এক্সচেঞ্জ, মেইল বক্স। সো আমরা চলে যাব হচ্ছে মেইল বক্সেস। মেইল বক্সে যাওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করি। আপনি মেইল ফরওয়ার্ডিংটা একটু মনে করবেন পরে, আধা ঘন্টা পরে, ওটা আমরা চেক করবো। গ্রুপস কভার করেছি। দেন হচ্ছে রিসোর্স, দেন হচ্ছে কন্টাক্ট। আচ্ছা, আমরা দেখবো হচ্ছে এখন রিসোর্স। মেইল বক্স কভার করেছি, বাট মেইল বক্সে আরো বেশ কিছু সেটিংস আছে, আমরা পরে আসতেছি। কারণ এক্সচেঞ্জ কিন্তু আমাদের শেষ হবে না, আমি আগেও বলেছি। মোটামুটি একটু কভার করে নেই, দেন হচ্ছে আমরা অন্য টপিকসে চলে যাবো, অন ড্রাইভ, টিমস এগুলোতে। পাশাপাশি আবার এক্সচেঞ্জ চলতে থাকবে। তো আবার এই মেইল বক্সে আমরা ফিরে আসবো। আর এক্সচেঞ্জের টপিকসটা অনেক রিলেটেড সবগুলোর সঙ্গে, প্লাস এখানে টপিকস গুলো বেশি, কোর্স আউটলাইন সবচেয়ে বেশি। হ্যাঁ ভাইয়া এই এক্সচেঞ্জে একটা কোশ্চেন করি, কোনো কারণে ইউজারের যদি মনে করি যে ওর অলরেডি আর 10 ডেজ বা 15 ডেজ আছে, ওর এই অ্যাডমিন প্যানেল থেকে কি ওর ডাটা ব্যাকআপ নেওয়া সম্ভব, বা কি মেল হ্যাঁ অবশ্যই, ইউজারের? হ্যাঁ অবশ্যই সম্ভব। আমার এখানে 30টা ইউজার আছে, আমি চাচ্ছি 30টা ইউজারের আমি বাল্ক আকারে ডাটা ব্যাকআপ নিব, আবার বাল্ক আকারেই আর একটা টেনেন্টে ধরে আমি আপলোড করব। ওটা আপনাকে এক্সপোর্ট করতে হবে অ্যাডমিন সেন্টার থেকে, ওই ইউজারের মেইলটাকে এক্সপোর্ট করতে হবে। ওইটা তো মেল ডেটা কি ইউজারের মেলের ডেটাও কি আপনার ব্যাকআপ নিবে কিভাবে মেইল ফ্রম বক্স, অ্যাডমিন প্যানেল? মেইল বক্স ব্যাকআপ নেওয়া মানে তো সেই মানে মেইলের যে কন্টেন্ট অথবা আইটেমস সেগুলো ব্যাকআপ ওইটা নেওয়া। কিভাবে হবে ভাইয়া ওইটা? এটা আরো পরে আসবে। হ্যাঁ, আরো পরে, এটা সিকিউরিটি কমপ্লায়েন্সের মধ্যেই। ডেটা দেখতে থাকে। ব্যাকআপ পলিসিটা? হ্যাঁ, এটা তো আমরা এখনো শুরুর দিকে দেখছি ব্যাপারটা। আচ্ছা। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে রিসোর্স, আমরা একটু রিসোর্স নিয়ে পড়াশোনা করি। রিসোর্স হচ্ছে, এনি আইডিয়া রিসোর্স নিয়ে? রিসোর্স বলতে কি ভাইয়া এইরকম যে মেবি আমাদের ওই যে কনফারেন্স রুম, মিটিং রুম বুক করা, এইরকম কিছু কি ভাইয়া? হ্যাঁ ডেফিনেটলি। দেখেন এখানে বলা হচ্ছে মাইক্রোসফট এখানে মেসেজটা বলেই দিয়েছে, so আপনি পড়লে বুঝতে পারবেন। অ্যাডমিনস ক্যান ম্যানেজ টু টাইপস অফ রিসোর্সেস, একটা হচ্ছে রুম মেইল বক্স আর একটা হচ্ছে ইকুইপমেন্ট মেইল বক্স। এটা হচ্ছে ভার্চুয়াল মানে বুকিং সিস্টেম, যেটাকে আমরা বলি ভার্চুয়াল বুকিং সিস্টেম। ভার্চুয়ালি আপনি কোনো একটা রিসোর্সকে কিভাবে অ্যালোকেটেড করে রাখবেন অথবা বুক দিয়ে রাখবেন। অনেক সময় হয় না যে আমাদের মিটিং থাকে, কোনো একটা কনফারেন্স রুমে গেলাম, দেখি একজন বসে কাজ করতেছে। মানে আপনি বুকিংটা আগে থেকেই হচ্ছে ভার্চুয়ালি এটা করে রাখবেন। এখন ধরেন যে আপনার কোম্পানিতে এরকম 3টা কনফারেন্স রুম আছে, অথবা মিটিং রুম 1, মিটিং রুম 2, মিটিং রুম 3, অথবা আমাদের অডিটোরিয়াম হতে পারে। হ্যাঁ, এখানে বলাই আছে কনফারেন্স রুম আর অডিটোরিয়াম, অথবা কোনো ফিজিক্যাল লোকেশন থাকতে পারে। বাট
আমি বলে দিলাম যে যখনই কাউকে ওই মিটিং এ অথবা ওই রুমটাতে কাজ করবেন অথবা মিটিং করবেন, যাই করেন না কেন, যে কোনো ডিসকাশনই করেন না কেন, আগে থেকে আপনাকে অনলাইনে বুকিং দিয়ে দেন হচ্ছে কাজ করবেন। তাহলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এটাই, আমি জানি যে আমাকে অনলাইন বুকিং দিয়ে ওই রুমে কাজ করতে হবে অথবা কোনো একটা ডিসকাশন ওই রুমে যে করবো। আপনি যখন অনলাইন থেকে বুকিং দিবেন, ওই টাইম স্লটে যদি অন্য কেউ বুক দিয়ে রাখে, তাহলে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আমি আসলে এই 7টা থেকে 8টার মধ্যে অথবা 7টা থেকে 9টার মধ্যে বুকিং দিতে পারবো না, মানে হচ্ছে আমি ওই রুমে যেয়ে কাজ করতে পারবো না, কারণ অন্য কেউ বুক দিয়ে রেখেছে তাদের কাজের জন্য, রাইট? সো আপনাকে অন্য কোনো টাইম স্লট চুজ করতে হবে। সো এই রিসোর্স গুলো ক্রিয়েট করার সুবিধা হচ্ছে যখনই কেউ বুকিং দিবে রিসোর্স গুলো অটোমেটিকলি শো করবে, বাট অটোমেটিকলি শো করাতে গেলে আগে অ্যাডমিন প্যানেল থেকে সেই রিসোর্স গুলো ক্রিয়েট করা থাকতে হবে। যদি আপনার কনফারেন্স রুম হয় 1 2 3, তাহলে আপনাকে আগে কি করতে হবে, 1 2 3 নামে এরকম রিসোর্স ক্রিয়েট করতে হবে। এখন এই রিসোর্স আসলে দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে রুম রিসোর্স, যেটাকে আমরা বলছি কনফারেন্স রুম, অডিটোরিয়াম হতে পারে, ফিজিক্যাল লোকেশন হতে পারে, অথবা মিটিং রুম, যেটাই বলি না কেন, এটাকে আমরা বলছি হচ্ছে রুম মেইল বক্স। মানে এটার জন্য মেইল বক্স কেন বলা হচ্ছে, যখনই আপনি এই রিসোর্সটা ক্রিয়েট করবেন পাশাপাশি একটা মেইল বক্সও ক্রিয়েট হবে। আর মেইল বক্স ক্রিয়েট হওয়া ছাড়া তো আমি আসলে অনলাইনে বুকিং দিতে পারি না, তাই না? কারণ আপনি অনলাইনে বুকিং দিবেন কি করে? আউটলুক থেকেই তো দিবেন নাকি? যখনই আপনি আউটলুক থেকে বুকিং দিবেন, যখনই সার্চ করবেন, সার্চটা করবেন কি করে? কোনো একটা মেইল বক্স হিসেবে তাকে সার্চ করতে হবে। এই জন্য এই রিসোর্স গুলোর এগেনস্টে একটা আমার মেইল বক্স ক্রিয়েট হয়, এই জন্য আমরা এটাকে বলে থাকি রিসোর্স অথবা রুম মেইল বক্স এবং ইকুইপমেন্ট মেইল বক্স, দুইটা টাইপ। এগুলো কিন্তু ভাইভাতে খুব কাজে লাগে। এখন আসেন ইকুইপমেন্ট মেইল বক্স। ইকুইপমেন্ট মেইল বক্সের মধ্যে কি কি থাকতে পারে? ধরুন যে আপনার কি বলে, পোর্টেবল ভিডিও কনফারেন্সিং ডিভাইস থাকে না অনেক সময়, সিসকো, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বিভিন্ন টেলকো গুলো ইউজ করে অথবা ব্যাংকগুলোতে অনেক সময় ইউজ করা হয়ে থাকে ভিডিও কনফারেন্সিং ডিভাইস, কিন্তু এগুলো হচ্ছে পোর্টেবল। এই পোর্টেবল ডিভাইসটা কি করে, সবাই ইউজ করতে পারে। এখন কার কখন লাগবে কি লাগবে না, অথবা কার কি মিটিং আছে কিনা, এটা তো আমরা জানি না। তো কেউ যদি আগে থেকেই ভার্চুয়ালি বুকিং সিস্টেমটা চালু থাকে, এখানে বুক করে রাখে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই মুহূর্তে আমি আসলে ওই ভিডিও কনফারেন্স ডিভাইসটা দিয়ে কাজ করতে পারবো না, ওটা অ্যালোকেটেড। অথবা কোম্পানির আমাদের ট্রান্সপোর্ট থাকতে পারে, কোম্পানি কার থাকতে পারে কিনা। আপনি হয়তো অন্য কোথাও যাবেন, আপনি এই কোম্পানির কার্ডটা আগে থেকে অ্যালোকেটেড বুকিং সিস্টেম দিয়ে রাখলেন। তাহলে অ্যাডমিন প্যানেল থেকে আমার এই সবগুলোর জন্য কি করতে হবে, রিসোর্স ক্রিয়েট করে রাখতে হবে। এগুলোকে আমরা বলছি হচ্ছে ইকুইপমেন্ট মেইল বক্স। দ্যাট মিনস যে ইকুইপমেন্ট গুলো, যে ডিভাইস গুলো আমরা কি করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি। যেমন প্রজেক্টর হতে পারে, কম্পিউটার হতে পারে, পোর্টেবল কম্পিউটার, অথবা আমি যেটা বললাম ভিডিও কনফারেন্সিং ডিভাইস হতে পারে, কোম্পানির কার হতে পারে। এগুলোকে আমরা বলছি হচ্ছে ইকুইপমেন্ট মেইল বক্স। ক্লিয়ার সবাই? দুইটা টাইপ। এনি কোশ্চেন? কোশ্চেন নাই? আচ্ছা, আমরা 2টা মিনিট একটু ওয়েট করেন, আমি আসছি। আচ্ছা ভাইয়া, এর ফাঁকে আমি একটা কোশ্চেন করি সবার কাছে, কারো জানা থাকলে প্লিজ একটু অ্যান্সার করবেন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। কে আচ্ছা, বলছেন? আমি মমিন বলছি। এখন আমার ইস্যুটা হচ্ছে, আমাদের কোম্পানিতে তো আসলে গার্মেন্টস, তো বায়ার রিলেটেড ওয়ার্কস হয় ম্যাক্সিমাম টাইম। এখন ওকে। ইস্যুটা হচ্ছে, জি কোনো একটা ইউজারের ওই যে জি অথেন্টিকেটর মেথড, যে মাইক্রোসফটের অথেন্টিকেটর অ্যাপস আছে না, এটাতে অ্যাসাইন করা ছিল, রেজিস্ট্রেশন করা ছিল। এটা কাজটা করে কিভাবে আমি বলি, ওই যে বললাম না, এক্সটার্নাল ইউজার হিসেবে কাজ করে। অর্থাৎ সে ধরি H&M বায়ার, তার একটা পোর্টালে অ্যাক্সেস করতে হলে আমাদের কোম্পানি মেইল অ্যাড্রেস দিয়ে সেখানে লগ ইন করতে হয় মাইক্রোসফটের মাধ্যমে। যখন পাসওয়ার্ড দেয়, তারপরে মোবাইল অ্যাপ্লিকেশনে ওটিপি আসে আর অথেন্টিকেটের নোটিফিকেশন আসে, সেখানে অ্যালাউ করে দিলে দেন লগ ইন হয়ে যায়। এখন ইস্যুটা হচ্ছে, মোবাইলটা একটা ইউজারে হারায় গেছে, এমতো অবস্থায় নতুন কোনো ফোন রেজিস্টার করলেও ওই নতুন ফোনে কোনো নোটিফিকেশন আসতেছে না।
ওইটা ওই ভাইয়া আমি যেটা দেখালো। আমি একটু শেষ করি। দেন যেটা ভাইয়া যেটা দেখাইছে যে ওইখানে ইউজার মডিফাই করে দিলেই অথেন্টিক মেথড থেকে হয়ে যাওয়ার কথা, বাট উপরে কিন্তু দুটো অপশন আছে, রি রেজিস্টার অর্থাৎ ফোন হারায় গেলে রি রেজিস্টারের একটা অপশন থাকে। এটা কিন্তু আমার 365-এ অথেন্টিকেটর না, এটা হচ্ছে আমার বাইরের পোর্টালে, কিন্তু যেমন এজ এ এক্সটার্নাল ইউজার হিসেবে করেছি আমি এই সিনেম বাইরে। আমি কি বিষয়টা বোঝাতে পারতেছি কিনা? জি ভাই, বুঝতে পারছি আপনার কথাটা। আপনি এখন ফার্স্ট অফ এটা অল কি আমার আমার পোর্টালেই কাজটা করতে হবে নাকি ওই পোর্টালে, আমি এটা জানতে চাচ্ছিলাম, ক্লিয়ার করে বলবেন যদি, হয়তো আমি বিষয়টা বোঝাতে পারি নাই। জি ভাইয়া, শুনতে পাচ্ছি আপনার কথাটা। জি একটু যদি বলতেন কেউ। আচ্ছা ভাই, আপনার যেহেতু অথেন্টিকেশনটা করা হয়েছে আপনার ওই যে এইচএম এর ইমেল মানে অ্যাক্সেস দিয়ে, ঠিক না? হ্যালো। আমার কোম্পানি মেইল অ্যাড্রেসের উপরে এটা করা, হ্যাঁ, বাট জি এটা সম্পূর্ণ সার্ভিসটা ইউজ হয় হচ্ছে এইচএনএম এর। যেমন ভাইয়া দেখালে একটা এক্সটার্নাল ইউজার কিভাবে ইউজ করে, এরকমই অ্যাজ লাইক একটা সার্ভিস আমরা ইউজ করি। আপনি এইচএম এর ওখানে বলবেন যে ওখানে কি আপনার এই এবিসিটা কি রিমুভ একটা অপশন আছে আপনার, বললেন না রিইনস্টল অথবা রি রেজিস্টার রি এমএফ এর জন্য। রেজিস্টার, রাইট। হ্যাঁ, তার পাশে একটা অপশন থাকে রিমুভ এমএফএ, বুঝছেন? মানে আপনার যেই ইউজারের অ্যাক্সেসটা আছে ওখান থেকে প্রথমে আপনাকে অ্যাক্সেসটা সরায় নিতে হবে, মানে এমএফ এর যে অথেন্টিকেশনটা আছে সেটা সরায় নিতে হবে। দেন সেটাকে রেজিস্টার মানে রি রেজিস্টার করলে সেটা সম্ভবত আবার হয়ে যাবে। না এটা আসলে হচ্ছে না, এটা করা হয়েছে ইভেন, আবার রি রেজিস্টারও করা হয়েছে। যখন আমি আমার মাইক্রোসফট যেমন আউটলুক বলেন কিংবা office.com এ ঢুকতেছি, তখন কিন্তু ঠিকই নোটিফিকেশনটা আমার এখানে আসতেছে। আচ্ছা। বাট আমি যখন স্পেসিফিকলি এইচএনএম বায়ার অথবা বেস্ট সেলার অথবা ধরি প্রাইমার্ক যে কোনো ওয়েবসাইটে যদি অ্যাক্সেস নিতে যাই, অর্থাৎ থার্ড পার্টি জি। কোনো ভেন্ডরের মাধ্যমে, তখন আর আসে না। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন যদি আপনার এটা না আসে, তাহলে যেটা হচ্ছে যে ওই অথেন্টিকেশনে আরেকটা অপশন থাকে, মানে একটা হচ্ছে ফোনের অপশন থাকে, মানে আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে, সেটা আপনি দিতে পারেন যদি ওখানে অ্যালাউ করা থাকে, সেটা আপনি করে দিতে পারেন। অথবা আরেকটা হচ্ছে যে আপনার যদি আপনার মানে এমএফএ অথেন্টিকেশনটার মধ্যে যদি এটা রেজিস্টার হয়ে থাকে, দেন হচ্ছে আপনি ভিতর থেকে যে অথেন্টিকেশন কোডটা আছে সেটাও আপনি করতে পারেন। না এটা কিন্তু করা হয়েছে, যেমন মাইক্রোসফট মাই অ্যাকাউন্ট, এখানে গেলে আমি মোবাইল ফোন নাম্বার অ্যাড করেছি, অথেন্টিকেটর অ্যাপ্লিকেশন যেটা, সেটা নতুন ফোন জি। দিয়ে রেজিস্টার করেছি, তারপরে কোনোভাবেই আসে না। আর কখন আসে, ওইটাতে যখন আহ, যখন হ্যাঁ, আমি আমার ফোন নাম্বার। কোম্পানির জি কোনো বলুন। কিছু অ্যাক্সেস করতে যাই, তখন ঠিকই নোটিফিকেশন গুলো আসে। আমি কিন্তু বলতেছি থার্ড পার্টি অর্থাৎ কোনো সেকেন্ড পার্টির কোনো ওয়েবসাইটে যখন লগ ইন করতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, শেষ করেন, ডিসকাশন শেষ ওকে করেন। ওকে, না ঠিক আছে ভাইয়া, আপনি স্টার্ট করতে পারেন। মোমিন ভাই, আপনার প্রবলেমটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে রেখেন, আমরা এটা নিয়ে তাহলে পরে দরকারে আরো আলোচনা হ্যাঁ ভাই, একটু ডিটেলস একটু লিখে দিন তো ভালো হবে। ওকে 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 বা ওকে লিখতে কষ্ট হলে আপনি ভয়েস দেন, হ্যাঁ, ভয়েস তো দেওয়া যায়। ঠিক আছে। ওকে ঠিক আছে। ওকে, এখন আসুন আমরা যেখানে ছিলাম রিসোর্সেস। সো আমরা এখন ক্রিয়েট করব হচ্ছে দুইটা অপশনস, অ্যাড এ রুম রিসোর্স, সেম প্রসিডিউর, যে কোনো একটা শিখলেই হবে। বাট আপনি আসলে কোন পারপাস ইউজ করতে চাচ্ছেন, যদি আপনার রুম রিসোর্স হয় রুম রিসোর্স, আর যদি ইকুইপমেন্ট রিসোর্স হয় তাহলে ইকুইপমেন্ট রিসোর্স। সো আমরা ক্রিয়েট করি যে কোনো একটা, অ্যাড এ রুম রিসোর্স। এটা নাম কি হবে, যে যেটার জন্য আসলে ক্রিয়েট করতে চান, যে কনফারেন্স রুম হোক অথবা অডিটোরিয়াম হোক, ওই রিলেটেড নাম কিন্তু আপনি এখানে দিবেন। এক্স্যাক্টলি ওই রুমটার নাম কি সেটা আপনি দিবেন, সেটা দিলে ভালো হবে। তাহলে এটা যখন কেউ বুকিং করবে বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার সবাই? ধরুন যে কনফারেন্স রুম অন, এটা একটা কি হলো, মেল অ্যাড্রেস ক্যান নট কন্টেন স্পেস, না আমি তো ইমেল অ্যাড্রেসটা দেবো না, শর্ট ফর্ম ইউজ করি, কনফারেন্স রুম অন। দেন হচ্ছে কোন ডোমেনে আপনি এটা মেইলবক্সটা ক্রিয়েট করতে চান সেটা আপনাকে চুজ করতে হবে। দেন হচ্ছে নেক্সট। এগুলো হচ্ছে সবই এডিশনাল ইনফরমেশন, আপনি চাইলে দিতে পারেন অথবা না চাইলে
কোনো সমস্যা নাই। ক্যাপাসিটি এই রুম মেইল বক্সটার ক্যাপাসিটি কতটুকু হবে, মানে কতজন আসলে ইয়ে করবে, অ্যাড হবে আসলে, এটা এডিশনাল ইনফরমেশন। দেন হচ্ছে লোকেশন কোথায় আছে, মানে কোথায় আসলে এটা আছে, ফোন নাম্বার চাইলে দিতে পারেন, ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে সবই অপশনাল। সো আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। দেন হচ্ছে নেক্সট, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে বুকিং অপশনস। যখন আমরা বুকিংটা দেব, বেশ কিছু আমাদের সেটিংস বলেন, পলিসি বলে, এগুলো আমরা কাস্টমাইজ করতে পারি, অথবা বাই ডিফল্ট যেটা আছে সেটাও আমরা রাখতে পারি। বাট আমরা একটু জেনে আসি কোনটা কি আসলে। অ্যালাউ রিপিটিং মিটিংস, দ্যাট মিনস এই মিটিংটা অথবা এই রুমটা যখন কেউ বুক করবে, এই মিটিংটা আসলে রিপিটিং মিটিং হবে কিনা, অথবা এই রিসোর্সটাকে আমরা রিপিটেডলি ইউজ করবো কিনা। হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো আসলে একটা ইভেন্টের জন্য আসলে এই রিসোর্সটা ক্রিয়েট করছি না। সো অবশ্যই আমাদের কি থাকবে, অ্যালাউ রিপিটিং মিটিংস। ওকে, দেন সেকেন্ড অপশন হচ্ছে অ্যালাউ করা নাই, তার কারণ কি, অ্যালাউ স্কেজুয়ালিং অনলি ডিউরিং ওয়ার্ক আওয়ার্স। দ্যাট মিনস যখন কেউ এই রিসোর্সটা বুকিং করতে চায়, অবশ্যই তাকে কি করতে হবে, ওয়ার্কিং আওয়ারে কি করতে হবে, বুকিংটা করতে হবে। দ্যাট মিনস অ্যাজ এ অ্যাডমিন আপনি বলে দিলেন ওয়ার্কিং আওয়ারে ছাড়া আমরা কি করতে পারবো না, এই বুকিংটা অথবা শিডিউলটা করতে পারবো না। তো আমরা এটা আসলে কখনো চাই না, কারণ আমাদের ফ্লেক্সিবিলিটির জন্য আমরা আসলে আনচেক করে দেবো, যাতে করে সে যখন খুশি, আমার কালকে একটা মিটিং থাকতেই পারে হঠাৎ করে, আমার রাতে মনে পড়লো অথবা কেউ নক দিল, তো আমার তখনই হচ্ছে বুকিংটা দিতে হবে। সো এই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, আমরা এটা টিকমার্ক দেবো না, দিলে হচ্ছে অসুবিধা। নাহলে অ্যাডমিনের উপরে ঝামেলাগুলো বাড়বে, অ্যাডমিনকেই হয়তোবা তখন বুকিংটা করতে হবে। আচ্ছা, এরপর আসেন অটোমেটিক্যালি ডিক্লাইন মিটিংস আউটসাইড অফ বুকিং লিমিট বিলো। এখানে কি কি বলা হচ্ছে, বুকিং উইন্ডো অন 80 ডেজ। দ্যাট মিনস অন 80 ডেজের পরে আমরা এই রিসোর্স বুকিংটা অ্যাভেলেবল পাবো না। এখন যে রিসোর্সটা ক্রিয়েট করা হচ্ছে, এটা আমরা 180 দিন পার হলে এটা এক্সপায়ার করে যাবে। তো এই জন্য আমরা কি করি, অ্যাজ এ অ্যাডমিন আমরা আসলে টাইমটা বাড়িয়ে দিই অথবা ডেজটা বাড়িয়ে দিই। আপনি চাইলে পরবর্তীতে এক্সটেন্ড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি দিয়ে দিলাম হচ্ছে 360 ডেজ, বছরে 365 দিন আমি হচ্ছে এটা করে রাখলাম। এই মিটিংটা আসলে এই রিসোর্সটা বুকিং এর মাধ্যমে কতক্ষণ চলবে, ম্যাক্সিমাম আওয়ার্স। এমন অনেক মিটিং থাকে আমাদের, অথবা থাকতেও পারে অথবা একটা না কোনো অডিটোরিয়ামে আমাদের বিভিন্ন ধরনের ইয়ে থাকতে পারে, বিভিন্ন ওয়ার্কশপ থাকতে পারে, হতে পারে যে এটা আসলে 24 আওয়ার্স ধরে চলবে। সো আপনি এটাকে কম বেশি করতে পারেন। ম্যাক্সিমাম আসলে সাধারণত আমরা 24 আওয়ার্স এর বেশি হওয়ার কথা না। সো আমরা 24 আওয়ার্সই দিয়ে রাখবো, এটা বাড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই। মিটিংটা আসলে কি মানে কোনো যদি মানে এই মিটিং এ যে সমস্ত ইউজারদেরকে আপনি অ্যাড করবেন, অথবা ওই রিসোর্সটা যখন বুকিং হবে তখন যাদেরকে আপনি মেইল করবেন, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কোনো মেসেজ পাঠাতে অথবা অটোমেটিক কোনো রিপ্লাই পাঠাতে চান কিনা। যে মেসেজটা আপনি পাঠাতে চান এটা অপশনাল, চাইলে কোনো একটা মেসেজ আপনি লিখে দিতে পারেন। আচ্ছা, এরপর আসেন বুকিং ডেলিগেশন। বুকিং ডেলিগেশন মিনস হচ্ছে অটোমেটিকলি অ্যাকসেপ্ট অর ডিক্লাইন মিটিং রিকোয়েস্ট। দ্যাট মিনস মাইক্রোসফট 365 সিস্টেমই আসলে ডিসাইড করবে। সিস্টেমে ডিসাইড করবে বলতে, যখন আপনি কোনো একটা বুকিং দিবেন, যদি ওই রিসোর্সটা ওই টাইমে অন্য কেউ বুকিং দিয়ে রাখে, তাহলে সিস্টেম কি করবে, সিস্টেম যেটা করবে যে অলরেডি অ্যালোকেটেড, আপনি এই টাইমে এই টাইম স্লটটা আপনি চুজ করতে পারবেন না, আপনি অন্য কোনো টাইম স্লট চুজ করে দেন হচ্ছে আপনার বুকিংটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে সিস্টেম নিজেই ডিসাইড করে, এই জন্য বলা হচ্ছে অটোমেটিকলি অ্যাকসেপ্ট অর ডিক্লাইন। বুকিং থাকলে সে ডিক্লাইন করবে, যদি বুকিং মানে অ্যাভেলেবল থাকে তাহলে সে এটাকে অ্যাকসেপ্ট করবে। বাট আপনি যদি চান যে আমি আসলে চাচ্ছি না এরকম কোনো ব্যক্তি থাকুক যে আসলে ম্যানুয়ালি এই জিনিসটা করবে, যদি এটা চান, অনেক সময় হতে পারে যে আমার বুকিং সিস্টেমের জন্য আলাদা লোক রাখা আছে, সেই আসলে ডিসাইড করবে যে আসলে কে কখন বুকিং দিচ্ছে, সে ডিটেলস পড়ে দেখবে আগে যে কি পারপাসে দিচ্ছে। দেন সে যদি মনে করে যে না এটা অ্যাকসেপ্ট করা উচিত তাহলে অ্যাকসেপ্ট করবে, সে যদি মনে করে যে না অ্যাকসেপ্ট করবো না, ডিক্লাইন করবো, সে চাইলে তার মেইলে একটা নোটিফিকেশন অবশ্যই আসবে যখন আপনি বুকিং দিবেন। যখন কোনো পার্সনকে আমি এখানে অ্যাড করব, ওই পার্সনের মেইল অ্যাড্রেস আপনি এখানে মেনশন করবেন, অ্যাডমিন। আপনি চাইলে আর অ্যাড করতে পারেন। তো উনি যদি মনে করেন যে অ্যাকসেপ্ট করবেন তাহলে অ্যাকসেপ্ট হবে, আর যদি ডিক্লাইন করে দেন তাহলে যেটা হবে এটা ডিক্লাইন হবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। আমরা সাধারণত হচ্ছে এরকম করি না, যদি অর্গানাইজেশন থেকে অন্য রিকোয়ারমেন্টস থাকে তাহলে করবো, আদারওয়াইজ হচ্ছে সিস্টেমে ডিসাইড করবে, এটি থাকা বেটার। ক্লিয়ার সবাই সেটিংস গুলো? ভেরি সিম্পল সেটিংস।
কিন্তু আমাদের নেক্সট অপশন আসছে না কেন, কি অসুবিধা? ও আচ্ছা, দেখাচ্ছেন, দেন ক্রিয়েট। সেম এজ ইকুইপমেন্ট রিসোর্স, শুধুমাত্র নামটা আপনি ডিফাইন করে দিলেন এবং মেইল বক্সটা। আচ্ছা ভাইয়া, যে রিসোর্সটা ক্রিয়েট হলো এখানে, হ্যাঁ, রুমটা, এই যে এটা মেইল বক্স ক্রিয়েট করেছেন, এই বক্সটা কি অন্য কোনো এক্সটার্নাল ইউজার পাবে? এক্সটার্নাল ইউজার, এই যে মেইল বক্সটা, সে এখানে কোনো যদি কিছু বুক করতে চায়। না, এক্সটার্নাল ইউজারকে আমি আসলে এরকম বুকিং সিস্টেম দেবো না, সে অ্যাড করতে পারবে না। তাকে যেটা করতে হবে মানে তার যিনি মানে যার অ্যাক্সেস আছে উনি হচ্ছে এই কাজটা করবেন। হ্যাঁ, এক্সটার্নাল ইউজার এই কাজটা করবেন না। অর্থাৎ ওই যে এক্সটার্নাল ইউজারের পারপাসই হচ্ছে আমি তাকে বিভিন্ন রিসোর্সে অ্যাক্সেস দেবো। হুম, আবারও বলছি, বিভিন্ন রিসোর্স থাকলে অ্যাক্সেস দেবো। বাট সে কোনো বুকিং সিস্টেম এগুলো তো আমি 365 এর লাইসেন্স দরকার হবে, আদারওয়াইজ সে পারবে না, তাই না? ওকে, কারণ ঠিক আমি আছে। যখন বুকিংটা দেবো আমাকে তো আগে এখানে আসতে হবে। কোথায় আসতে হবে? আউটলুকে, মানে 365 যেটা পোর্টাল, আপনাকে যে অ্যাক্সেস দেওয়া হয়েছে অফিস 365, সেখানে আসতে হবে। এসে দেন হচ্ছে আপনি এখানে আপনার বুকিংটা দিতে হবে। তো এই এই জিনিসটা তো সে তো পাচ্ছে না, সে তো জিমেইল অ্যাকাউন্ট, তাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এটার সাথে সাথে ক্রিয়েট হয়ে গেছে, বাট আপডেট সাথে সাথে হয় না, একটু সময় লাগে। সাথে সাথে আপডেট হয় না বলতে, যখন আপনি একটা ইভেন্ট ক্রিয়েট করবেন, এখন আমাদের কাজ হচ্ছে আপনি আউটলুকে চলে যাবেন। আউটলুকে যাওয়ার পরে এখন আর নিউ মেইল না, আমরা যাব কি ইভেন্ট, রাইট? আমি তো কাউকে আসলে মেইল করছি না, আমি যাব হচ্ছে ইভেন্ট। ইভেন্টে যাওয়ার পরে টাইটেল কি হবে? ধরুন যে আমি নাম দিলাম মাইক্রোসফট ডিফেন্ডার ওয়ার্কশপ, এরপর দিলাম হচ্ছে আইটি ডিপার্টমেন্ট। সো এই ওয়ার্কশপটা হবে, বাট আমি বুকিংটা করে রাখছি ওই রুমটা যাতে আমি অ্যালোকেটেড করে রাখি, সেটার জন্য হচ্ছে অনলাইন সিস্টেম। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা ব্যাপারটা? জি এই ভাই, বুঝতে ওয়ার্কশপটা পেরেছি। এই ওয়ার্কশপটা কাদেরকে ইনভাইটেশন লিংক আপনি পাঠাতে চান? আইটি অ্যাডমিন, এরকম আপনি যাদেরকে লিংক পাঠাতে চান অথবা যারা এই ওয়ার্কশপে জয়েন করবে তাদেরকে আপনি পাঠাচ্ছেন। ওকে, এই তিনটা অ্যাড করলাম। দেন হচ্ছে আপনি টাইমগুলো এগুলো ঠিকঠাক করে নেবেন, কখন কোনটা, এগুলো আমি তো হাত দিচ্ছি না। এখানে এসে আমাদের মেইন কাজ হচ্ছে এখানে সার্চ ফর এ রুম অর লোকেশন। এটা অনেক সময় আমাদের কি থাকে, ডিজেবল করা থাকে। ডিজেবল থাকা মানে হচ্ছে আমি কিন্তু টিমস এর মিটিংটা ক্রিয়েট হবে না। এটা এনাবল করা মানে হচ্ছে আমার টিমস এর একটা লিঙ্ক ক্রিয়েট হবে এবং ওই লিঙ্কটা যে সমস্ত ইউজারকে আমরা টু আইটেম রেখেছি তাদের কাছে যাবে। পাশাপাশি আমি কি করলাম, যদি আমি এই অবস্থা সেন্ড করে দিই তাহলে যেটা হবে, আমাদের একটা টিমস এর লিঙ্ক ক্রিয়েট হলো, সবাই আসলে ওই টাইমে মাইক্রোসফট ডিফেন্ডার ওয়ার্কশপটাতে জয়েন করবে, এটাই বুঝানো। কিন্তু আমি যে একটা আমাকে যখন এই ইভেন্টটা করতে হবে কোনো না কোনো রুমেতে করতে হবে, রাইট? সো আমি চাচ্ছি ভার্চুয়ালি ওই রুমটা অ্যালোকেটেড করতে অথবা বুকিং দিতে। এটা করার জন্য আমরা যাবো হচ্ছে সার্চ ফর এ রুম আর অ্যালোকেশন। আপনি এই মুহূর্তে চাইলে ব্রাউজ করে পাবেন না, তার কারণ হচ্ছে এখনো আপডেট হয়নি। আপনাকে আগে ম্যানুয়ালি লিখতে হবে। যে মেইল বক্সটা আমরা ক্রিয়েট করেছিলাম এটা আমাকে ম্যানুয়ালি লিখে সার্চ করতে হবে। কি নামে ছিল একটু চেক করে আসি। অ্যাডমিন সেন্টার কোথায় গেল? অ্যাডমিন, দেন হচ্ছে এক্সচেঞ্জ রিসোর্স। তো এটা ছিল হচ্ছে আমাদের মেইল অ্যাড্রেস। কপি করব, দেন হচ্ছে
এতটুকুই। এটা আপডেট হবে, এখনো দেখাচ্ছে না। দেখেন আমার আগে আরেকটা ক্রিয়েট করা ছিল, অন্য আরেকটা ক্রিয়েট করা ছিল, সেটা একটু চেক করে আসি। নামটা এখনো শো করছে না, কনফারেন্স রুম অন এখনো শো করছে না, তার কারণ এখনো আমাদের আপডেট হয়নি। আগে একটা টেস্ট পারপাসে করা ছিল, book@, এটা ছিল। এটা যদি আমরা দেই তাহলে দেখি আমার নামটা আসলে শো করে কিনা, এটা একটু টেস্ট করে দেখি। একইভাবে আপনারা যদি আউটলুক ইউজ করে থাকেন ডেস্কটপ ভার্সন, সেখানে আপনি একইভাবে যখন ইভেন্ট যেভাবে ক্রিয়েট করেন, শুধুমাত্র এই সার্চ অপশনে আপনি রিসোর্সটাকে অ্যাড করে দিবেন। যদি আমি টেস্টটাকে দেই তাহলে দেখেন কি হয়। দেখেন এখানে দেওয়ার সাথে সাথে আমার যেহেতু এটা আগেই ক্রিয়েট করা ছিল, আপডেট হয়ে গেছে, বাট এটা এখনো পর্যন্ত আমার কনফারেন্স রুম অন শো করছে না, করবে, সময় লাগবে। ওকে, দেন আপনি কি করলেন, আপনি ইনভিটেশন লিঙ্কটা পাঠিয়ে দিলেন। তাহলে এই টাইম স্লটের মধ্যে যদি অন্য কেউ আসলে এই কনফারেন্স রুমটা বুক করতে চায়, বলবে যে, তাহলে বলবে অলরেডি এটা হচ্ছে অ্যালোকেটেড, আপনাকে অন্য টাইম স্লট চুজ করতে হবে। কি আসলে হবে? আচ্ছা, এটা আইটি অ্যাডমিনের কাছে যায়নি, কিছু একটা ঝামেলা আছে, ওটা আমরা পরে দেখব। সো এভাবে করে আমরা যেটা করতে পারি, এভাবে প্রতিটা ভার্চুয়ালি বিভিন্ন রিসোর্স অথবা ইকুইপমেন্টকে বুক দিতে পারি। এনি কোশ্চেন, বুঝতে অসুবিধা আছে কিনা? না, এই জায়গাটায় আমার কোনো কোশ্চেন নেই। ইকুইপমেন্টের জন্য আপনি ইকুইপমেন্ট নাম দিবেন, দিলেন হচ্ছে প্রজেক্টর। অনেকগুলো প্রজেক্টর থাকতে পারে, কতগুলো প্রজেক্টর নাম আপনি দিবেন, প্রজেক্টর অন, সেভাবে করে মেইল অ্যাড্রেস দিয়ে বাকি সমস্ত সেটিংস একই রকম। হ্যাঁ বলেন, আর কার কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, এই রিলেটেড না, আমরা কি ডোমেন ভেরিফাই এই ক্লাস কি হয়ে গেছে ভাইয়া? না, ভেরিফাইড ক্লাসটা হয়নি, কারণ আমাদের মাইক্রোসফট এন্টার আইডির একটা টপিকস বাদ আছে, ওই সময় আমরা ডোমেন ভেরিফিকেশনে কাজটা করে ফেলবো, আমার মনে আছে। সরি ভাইয়া, বুঝতে পারিনি আমাদের, আজকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি ভাইয়া, কি লাস্টে কি বললেন? বললাম আমাদের মাইক্রোসফট এন্টার আইডি, দ্যাট মিনস আমাদের অ্যাজুর এডির এখনো পার্ট শেষ হয়নি। ও একটা আচ্ছা হাইব্রিড আচ্ছা। হাইব্রিড কনফিগারেশনের পার্ট আছে, ওই পার্টটাতে যেহেতু ওটার সঙ্গে ডোমেনের কাস্টম ডোমেনের ব্যাপারটা রিলেটেড, ওই সময় আমরা দেখে নেব। আচ্ছা ভাইয়া, এইটাও কি আপনি দেখাবেন? ধরেন একটা অর্গানাইজেশন সি প্যানেল ইউজ করছে, আবার আবার 20টা চাচ্ছে যে 365 ইউজার ইউজ করবে সেম ডোমেন। এটাই কি হাইব্রিড বলতেছে এই সলিউশনটা, কেন কি বলি ভাইয়া? না না, এটা আলাদা, মানে কিছু মেইল থাকবে আপনার ওয়েব মেইলে, কিছু মেইল থাকবে হচ্ছে 365, তাই তো? কারেক্ট। তো সেই ক্ষেত্রে আমাকে তো এসপিএস রেকর্ড বা এমএক্স রেকর্ডের একটা ঝামেলা থাকে, একই ডোমেন। সেক্ষেত্রে আপনাকে ওয়েব মেইল প্লাস, মানে যে ওয়েব মেইল ইউজ করছেন, প্লাস আপনার হ্যাঁ, দুটোতেই কাজ করতে হবে। এখানে বেশ কিছু কনফিগারেশন আছে, শুধু রেকর্ড গুলো অ্যাড করলেই হবে না, আরো কিছু সেটিংস আপনাকে করতে হবে। এটাকে বলা আচ্ছা হয়, এই টপিকসটা হ্যাঁ, বলে দিচ্ছি, এটাকে বলা হয় কো এক্সিস্টিং মেইল মাইগ্রেশন। এটার নাম হচ্ছে, কোএক্সিস্টিং মেইল মাইগ্রেশন। এইটা কি দেখাবেন ভাইয়া, কোএক্সিস্টিং মেইল মাইগ্রেশন? না এটা দেখানো হবে না। Existing mail, কিন্তু এটা যদি করতে চাই, তাহলে আমাদের কোনো গাইডলাইন বা ভিডিও টিউটোরিয়াল কি দিবেন, যে আসলে কিভাবে করব? এই তো আছে, আমি দিচ্ছি আপনাকে। আপনি তো এই টার্মটাই জানেন না, টার্মটা না জানলে তো আমি যখন শুরু থেকে কাজ করেছিলাম, তখন আমি জানতাম না, জি এরকম একটা কাজ করেছি আমি বেশ কিছু কাজ করেছি এখানে, মেইল মাইগ্রেশন অনেক কাজ করেছি। সো তখন এই শুরুর দিকে এরকম ছিল, আমি তো নিজেই কনফিউজ ছিলাম যে আসলে কিভাবে করব। আমি সার্চ করছি জি। মেইল মাইগ্রেশন, বাট এটাকে যে কো এক্সিস্টিং মেইল মাইগ্রেশন বলে, এই টার্মটাই তো আমি জানি না। আমি টার্মটা না জানলে আমি আসলে সার্চ করবো কি? সো আপনি একটু দেখে নেবেন। হুম, এই তো এখানে কি সব রকম সেটআপ পেয়ে যাবো ভাইয়া? কোনো চ্যালেঞ্জ হবে না? চ্যালেঞ্জ তো থাকতেই পারে, দেখা যায় কিছু কিছু চ্যালেঞ্জ থাকে, আপনি সেটার জন্য দরকার হলে ইউটিউবে একটু ভিডিও দেখে নিলেন কো এক্সিস্টিং মেইল মাইগ্রেশন কিভাবে করে, বাট স্টেপ গুলো যথেষ্ট ভালো, হ্যাঁ এগুলো ভাইয়া আপনি। ওই টার্মটা একটু আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন না? কো এক্সিস্টিং হোয়াটসঅ্যাপে তো দিতে পারছি না, এখন তো হোয়াটসঅ্যাপে লগ ইন করা নাই। ওকে, কোএক্সিস্টিং মেইল মাইগ্রেশন, ওকে ভাইয়া। আর আপনার তো রেকর্ডিং তো থাকছেই, অসুবিধা কি? জি 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 জি। এটা কি দেখাবেন ভাইয়া আমাদের ক্লাসে, যখন এই যে এটা হবে, না, কই এই ডোমেন ভেরি? মেইল পার্টে আসলে ওরকম তেমন কিছু দেখানো হবে না, কারণ এখানে আসলে কোর্সের সঙ্গে ওটা রিলেটেড না। হ্যাঁ, তবে কিছু কিছু থিওরিটিক্যাল ডিসকাশন করা যেতে পারে, যে আমরা করতে গেলে কি কি প্রিকশন
নেওয়া উচিত অথবা কি কি আমাদের প্রিরিকুইজিটস থাকে এগুলো কিছুটা, বাট কোএক্সিস্টিং মেইল বক্স মাইগ্রেশনের পার্টে আসবেই না, এটা আরো অ্যাডভান্স লেভেলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, টেনেন্ট টু টেনেন্ট মাইগ্রেশন এন্ড ক্রস টেনেন্ট মাইগ্রেশন কি সেম টপিক না ডিফারেন্ট? কোনটা টেনান্ট টু টেনান্ট? টেনেন্ট টু টেনেন্ট মাইগ্রেশন এন্ড ক্রস টেনেন্ট মাইগ্রেশন, এটা কি সেম টপিক না ডিফারেন্ট? ওটাকেই ক্রস টেনান্ট মাইগ্রেশন বলা হয়। ওকে ওকে ভাইয়া। ভাইয়া আর একটা ইস্যু জাস্ট আমি একটু শেয়ার, সরি ক্রস একটু ক্রস বলা সরি। হচ্ছে দুটোই তো আপনার মাইক্রোসফট 365 এর পোর্টাল, রাইট? রাইট একটা রাইট। আপনি অন্য একটাতে মাইগ্রেশন করছেন, এই জন্য বলছে ক্রস ক্রস টেনান্ট। ও ভাইয়া আর একটা ইস্যু, একটা ক্লায়েন্টের, হ্যাঁ মানে জাস্ট একটা এক্সাম্পল, একটা ক্লায়েন্টের গত 3 দিন আগ পর্যন্ত আরেকটা ডোমেন থেকে মেল আসতো, কিন্তু রিসেন্টলি তার ডোমেন থেকে আর কোনো মেল আসতেছে না। সো সেই ক্ষেত্রে এন্টি স্পাম এবং মেল ডেলিভার কোনো কিছুই সবকিছু চেক করলাম, মেল ডেলিভারি ট্রেসিং এ গিয়ে দেখলাম ওর মেল আসেই নাই, আসেই নাই, লাস্ট আসছে ধরেন 25 তারিখ পর্যন্ত, কিন্তু এরপর থেকে আর কোনো মেল আসে নাই। এন্টি স্পাম থেকে, ব্লক থেকে সবকিছু চেক করলাম যে ওখানে কোনো ইস্যু নেই। সো এইটার কারণটা কি, সে মেল পাচ্ছে কিন্তু আমি মেল পাচ্ছি না। আচ্ছা, সে মেইলটা চেক করছে কোড থেকে, মানে আউটলুক ডেস্কটপ ভার্সন থেকে, ওয়েব থেকে চেক করতে বলেছেন? হ্যাঁ, ওয়েব এবং আউটলুক দুইটাই চেক করছে, তার কোনো মেইল আসতেছে না, কিন্তু ইউজার যখন মেল সেন্ড করতেছে তার কাছে ডেলিভারি আসতেছে, তাও 45 মিনিট অর 2 আওয়ার্স বা 4 আওয়ার্স পরে গিয়ে এগুলো তো মেল ট্রাবল ফেল। ব্যাপার, তারা হচ্ছে ওনার মেইল ফ্লো অথবা আপনি মেসেজ ট্রেস করে দেখবেন। হ্যাঁ, মেসেজ আমি ট্রেস। ট্রেস করছি, কোনো রিসিভিং আসে নাই। হ্যাঁ, আমার আমার সিস্টেমে কোনো মেল হিট করে নাই। আচ্ছা, এটা কি আউটসাইড আউটসাইড বাংলাদেশের মধ্যেই? জি ভাই, জি ভাইয়া। এটা কি এক্সটার্নাল ইউজার নাকি আপনার ইন্টারনাল, মানে আপনার সামনে কি না? এটা হচ্ছে বাইরের ইউজার। এটাই তো সমস্যা, বাইরে ইউজার হলে ওখানে হচ্ছে আপনার ডোমেইন অ্যালাউ আছে কিনা, অথবা উনি যে সিস্টেম থেকে হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডোমেন মেইল করছে। ডোমেন অ্যালাউ করা এভরিথিং আমার 365 যা যা চেক, হ্যাঁ ভাইয়া, হুম। সবগুলোই আমি চেক করেছি। এখন ধরেন যে আপনি 30 আপনার সিস্টেমে চেক করলেন, যদি একটা এক্সটার্নাল ইউজার হয়, ওনার এন্ডে কোনো আসলে কোথাও আটকাচ্ছে কিনা ফায়ারওয়ালে, ওনার গ্লোবালি কোনো বারাকোটা কোনো কিছু অন্য কোনো ফায়ারওয়াল আছে কিনা, সেগুলো আটকাচ্ছে কিনা সেটা তো আর আপনি বুঝতে পারবেন না। সো ওনার আচ্ছা আচ্ছা, পোর্শনটাও চেক করতে হবে। হ্যাঁ। ওকে ওকে, ডান ভাইয়া। হুম। আপনার সিস্টেমে প্রথমত হচ্ছে দুইটা জিনিস, আপনার সিস্টেম পর্যন্ত তো আগে আসতে হবে, না আসলে তো আপনি কোনো কোনো কিছু করতে পারবেন না। ধরেন যে ব্যাপারটা এমন, আপনার এরিয়াতে আসলো কিন্তু কোনো একটা পলিসির কারণে, এটা হচ্ছে আপনার বাউন্ডারি। হ্যাঁ, মানে আপনার নেটওয়ার্কের বাউন্ডারি, আপনি 360 ইউজ করেন। ধরেন যে আপনি ট্রেস করে দেখলেন যে আমার আসলে এখানে আসছে, আসার পরে এখানে গেছে, এসে আটকে গেছে, কি কারণে আটকালো, এখানে হয়তো আমার কোনো একটা ফায়ারওয়াল আছে। সো যখন আউটসাইড থেকে আসবে, প্রথমত চেক করবে কোথায় ফায়ারওয়ালে কোনো পলিসি আছে কিনা, মানে অথবা ইমেইল সিকিউরিটি গেটওয়ে আছে কিনা, যেটাকে আমরা মানে যদি টেকনিক্যাল ভাষায় বলি, ইমেইল সিকিউরিটি গেটওয়ে আছে কিনা, ওটা ওর পলিসিগুলো চেক করে দেখবে। মানে বাট সেটা চেক করবো কখন, যখন আগে তো আপনার আসতে হবে, আসলে না আপনি পলিসি হ্যাঁ, চেক করবেন, আসেইনি তাহলে আমি রাইট চেক রাইট। করবো কি আসলে। হুম। আমার এখানে কোনো কিছু হিট করে মেসেজ ট্রেসে গিয়ে দেখলাম হুম। কোনো হুম। রিসিভিং ই হয়নি, মানে বাই 25 তারিখ মতো রিসিভ হয়েছে, 25 তারিখের পরে আর কোনো মেল রিসিভ হয় নাই। হুম। হুম। এখন কি একজন বললো যে আমি যে এরকম একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়েছি, এখন মানে আপনি গার্ডকে জিজ্ঞেস করলেন যে অমুক ব্যক্তি এসেছিল কিনা, বললো যে আসেনি, তাহলে আপনি মানে সেই প্রোডাক্টটা রিসিভ করবেন কি করে? তো ব্যাপারটা কিন্তু হচ্ছে এর এরকম। কিছুদিন, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওকে ডান। হুম। ঠিক আছে ভাইয়া। আর ভাইয়া ওই টপিকটার নাম কি বললেন, যেটা একটু আগে বললেন? কোনটা? ওই যে যেটা ভাই আমরা ওই যে ইয়ে করব, ডোমেন কোএক্সিস্টিং কি যেন কোএক্সিস্টিং মেইল। কোএক্সিস্টিং। ওকে, এটা একটু হোয়াটসঅ্যাপে পরে ভাইয়া দিয়ে দিয়েন। কোএক্সিস্টিং মেল মাইগ্রেশন না ভাইয়া, এটাকে না কি বলে? একটু দেখে নেন আপনি, কোএক্সিস্টিং অথবা কোএক্সিস্টেন্স, দেখতে পাচ্ছেন? জি 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 ভাইয়া, জি জি জি। কোএক্সিস্টেন্স মেইল মাইগ্রেশন অথবা কোএক্সিস্টিং মেইল মাইগ্রেশন বলে, এটা ফলো করবেন, পাশাপাশি দু একটা ভিডিও দেখে নেবেন ইউটিউবে, তাহলেই হয়ে যাবে। ওকে ভাইয়া, ওকে। সো আমরা আগাই, আমরা রিসোর্স কভার করলাম, দেন হচ্ছে কন্ট্রাক্ট। সময় কি আছে আমাদের? হ্যাঁ।
কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট বেসিক্যালি আমাদের দুই ধরনের হতে পারে। সাধারণত আউটসাইড কোনো পিপলের জন্য অথবা আউটসাইড কোনো ইউজারের জন্য অথবা রিসোর্সের জন্য আমরা কি করি, কন্ট্যাক্ট ক্রিয়েট করে থাকি। এই কন্ট্যাক্টের দুইটা টাইপ হতে পারে, একটা হচ্ছে মেইল কন্ট্যাক্ট, একটা হচ্ছে মেইল ইউজার। এইগুলো হচ্ছে ভাইবার জন্য আমাদের খুব এগুলো জিজ্ঞেস করা হয় ভাইবাতে। সো যারা অনেকেই যদি যদি খুব ফ্রেশার থেকে থাকেন, আমার মনে হয় ফ্রেশার নাই, আর এছাড়াও অনেকে যারা জব সুইচ করেন অথবা ইন্টারভিউ বোর্ডে এই জিনিসগুলো জিজ্ঞেস করবে যে এক্সচেঞ্জের মেইল কন্ট্যাক্ট সম্পর্কে আপনি কি জানেন, অথবা মেইল ইউজার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেইল কন্ট্যাক্ট অ্যান্ড মেইল ইউজার। সো মেইল কন্ট্যাক্টটা হচ্ছে বেসিক্যালি আমরা যেটা করি, ধরেন যে আপনি যখন মেইলে যান, মেইলে গেলে কি হয়, নিউ মেইল, আমরা কিন্তু দেখেন ও সাজেস্ট করে, তাই কি না, কন্ট্যাক্ট লিস্টে আমাদেরকে কি করে, সাজেস্টেড কন্ট্যাক্ট। দ্যাট মিনস এই সমস্ত ইউজারগুলো অথবা মেইল বক্সগুলো আমার অর্গানাইজেশনে আছে বলেই কিন্তু আমার কি হচ্ছে, এখানে সাজেস্ট হিসেবে সাজেস্টে আমাকে দেখাচ্ছে, সাজেশন দিচ্ছে কন্ট্যাক্ট লিস্টে, তাই কি না। বাট যদি কোনো এক্সটার্নাল ইউজার হয়, ধরেন যে জিমেইল অ্যাকাউন্ট, আমরা যে গেস্ট ইউজারটা ক্রিয়েট করলাম, ও কি এখানে পাবে, আপনি সার্চ করলে পাবে কখনো, পসিবল কি মনে হয়? কারণ তারই তো এখানে মেইল বক্সই নাই, মাইক্রোসফট 365-এ এক্সচেঞ্জে আমার তো মেইল বক্সই নাই, যেহেতু মেইল বক্সই নাই তাহলে সে কি করে এখানে সার্চ করে পাবে অথবা সাজেশনে দেখাবে। বাট সে তো ইন্টার্ন, সে আমার 3 মাস ধরে কাজ করবে, অথবা কন্ট্রাকচুয়াল, সে হয়তো 1 বছর ধরে কাজ করবে। আমি চাই বারবার আসলে লিখতে চাই না, অথবা কোথায় আছে না আছে সেগুলো আমি নোট থেকে বের করতে চাই না। আমি চাই যে একটা দুইটা অর্ড দেবো যাতে করে আমাকে সাজেশন দেখায় কন্ট্যাক্ট লিস্টে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে আরো সুন্দর ভাষায় অ্যাড্রেস লিস্ট, রাইট। এক্সচেঞ্জের ভাষায় এটাকে আমরা বলে থাকি গ্লোবাল অ্যাড্রেস লিস্ট। এটাকে সংক্ষেপে এটাও বলা হয়ে থাকে, এটাকে আমরা বলি গ্যাল, জিএল। দ্যাট মিনস একটা ইউজারের মেইল অ্যাকাউন্ট গেলে তখনই শো করবে, অথবা গ্লোবাল অ্যাড্রেস লিস্টে তখনই শো করবে যখন এই মেইল বক্সটা আমাদের অর্গানাইজেশনে অথবা এক্সচেঞ্জ ইউজারে থাকবে। যদি নাই থাকে তাহলে আমরা কি করব, এখানে সাজেশনে অথবা কন্ট্যাক্ট লিস্টে পাবো না। বাট যে সমস্ত ইউজারকে আমরা এক্সটার্নাল ইউজার হিসেবে ক্রিয়েট করেছি অথবা গেস্ট ইউজার হিসেবে ক্রিয়েট করেছি, তাদের আমরা চাই যে তাদের মেইল বক্স গুলো অথবা তাদের মেইল অ্যাড্রেস গুলো, যদিও সেটা জিমেইল অ্যাকাউন্ট, যদিও সেটা হটমেইল অ্যাকাউন্ট অথবা এনিথিং এলস, সেগুলো যদি আমরা আসলে এখানে শো করতে চাই, সাজেশনে রাখতে চাই, গ্লোবাল অ্যাড্রেস লিস্টে শো করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাডমিন সেক্টর থেকে মেইল কন্ট্রাক্ট ক্রিয়েট করতে হবে। ক্লিয়ার সবাই? মেইল কন্ট্রাক্ট ক্রিয়েট করার উদ্দেশ্য কি বুঝতে পেরেছেন? এটা দিয়ে কোনো মেইল কমিউনিকেশন হবে না, কিছু হবে না, শুধুমাত্র যাতে করে আমাদের সাজেশনে অথবা কন্ট্যাক্ট লিস্টে দেখায়। এই কাজটা করার জন্য আমরা শুধুমাত্র মেইল কন্ট্যাক্টটা ইউজ করে থাকি, আদার্স অন্য কোনো পারপাস নাই। হয়তো আপনি গুগলে সার্চ করলে দেখবেন যে মেইল কন্ট্রাক্ট এবং মেইল ইউজারের মধ্যে ডিফারেন্স কি, ও অনেক মানে অনেক কিছু লিখে রাখবে, পরে দেখবেন আপনি বুঝতেছেন না আসলে কি জন্য মেইল কন্ট্রাক্ট ইউজ করা হয় অথবা ক্রিয়েট করা হয়। এনি কনফিউশন মেইল কন্ট্রাক্ট কেন ইউজ করা হয়ে থাকে? ওকে, যদি কনফিউশন না থাকে আমরা একটা গেস্ট ইউজার ক্রিয়েট করেছিলাম, রাইট। আমরা আবারও চলে যাব গেস্ট ইউজার্স। এই গেস্ট ইউজারের মেইল অ্যাকাউন্ট ছিল আমাদের মেইল অ্যাকাউন্ট ছিল আমাদের এটা tech0165@gmail.com, এবং আমি চাচ্ছি এই মেইল অ্যাকাউন্টটাই আসলে আমাদের এখানে শো করবে। তাহলে সেটা করার জন্য আমরা ক্রিয়েট করব, এগুলো সবই হচ্ছে অপশনাল। কি নামে দিয়েছিলাম একটু দেখে আসি, M365 এক্সটার্নাল, রাইট।
M365, last name হচ্ছে external, then দরকার নাই display name, কি নামে এটাকে ডিসপ্লে করবেন সেম রাখার ট্রাই করবেন, যেহেতু আপনি ওটারই জন্য আসলে ওই ইউজারটাকে আপনি গ্লোবাল অ্যাড্রেস লিস্টে শো করতে চান। আচ্ছা, অ্যালেজিং সেট করতে হয়, মানে আপনি মেইল অ্যাড্রেসের ফার্স্ট পোর্শনটুকু আপনি দিলেই হবে। মেইল অ্যাড্রেস হবে আমাদের গেস্ট মেইল অ্যাড্রেস, এবং অ্যালেজিং আপনাকে একটা দিয়ে রাখতে হবে। নেক্সট, কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আপনি চান এডিশনাল ইনফরমেশন দিতে পারেন, দেন হচ্ছে অর্গানাইজেশন ইনফরমেশন চাইলে সেটাও দিতে পারেন, আমি দিচ্ছি না, দেন হচ্ছে নেক্সট। ট্রেনিং এর সবসময় লাস্ট মোমেন্টে এসে আমাদের এরর গুলো দেয় না, যাতে সময় না পাই, সলভ করতে না পারি। আচ্ছা, এগুলো কিছু M365 external, external mail address, and আগে তো কিছু কম ছিল, এবার ওনারও বেশি দিয়েছে না। ব্যাক ব্যাক মেইলের ফার্স্ট অংশ দিলে হয়ে যাবে না, কি ঝামেলা করছে কি জানি। আচ্ছা, আমি অন্য একটা মেইল অ্যাকাউন্ট দিই তো কি অবস্থা। অ্যাড মেইল অ্যাকাউন্ট, আমারটা দিয়ে দেখি। gmail.com, দেন হচ্ছে ডিসপ্লে নেম থাকতে হবে, M365 কন্ট্রাক্ট, এটা হচ্ছে মেল কন্ট্রাক্ট ক্রিয়েশন সাকসেসফুল। ওকে, এটা হচ্ছে, আমরা তাহলে এখন চেক করব। একটু রিফ্রেশ দেই, আপডেট হতে সময় লাগবে। মেইল কন্ট্রাক্ট, M365 কন্ট্রাক্ট। সো আমরা টেস্ট করব কি দিয়ে, এই মেইল অ্যাড্রেসটা দিয়ে, sanavikram@gmail.com। দেখেন টাইপটা একটু খেয়াল করি সবাই, কন্ট্যাক্ট টাইপ
একটা হচ্ছে মেইল কন্ট্যাক্ট আর একটা হচ্ছে মেইল ইউজার, দুইটা কিন্তু দুই ধরনের। আমরা এখনো মেইল ইউজার কি জিনিস সেটা শিখিনি। আজকে আমরা হচ্ছে মেইল কন্ট্যাক্ট। সো মেইল কন্ট্যাক্টের কাজই যেহেতু আমার কি থাকবে, গ্লোবাল অ্যাড্রেস লিস্টে সেটা শো করবে সাজেশন হিসেবে। সো আমরা দেখি এটা শো করে কিনা। জেনারেলি কি আমার আমার এটা শো করার কথা? কখনোই কিন্তু আমার জিমেইল এটা শো করার কথা না, কিন্তু যেহেতু আমি এখানে অ্যাড করেছি সো আমার শো করবে। সো আমরা যাব কোথায়, আউটলুক, দেন নিউ মেইল, কি আসলো? ও আচ্ছা, ওই যে ইভেন্টটা পাঠিয়েছিলাম ওটা একটা মেসেজ। দেখেন চলে আসছে, বুঝতে পেরেছেন মেইল কন্ট্যাক্ট ইউজ করার সুবিধাটা কি? পুরোটা আপনাকে লিখতে হবে না গ্লোবাল অ্যাড্রেস লিস্টে, ওটা লিস্টেড হয়ে যাবে, দেন হচ্ছে আপনার একটা দুটো মানে সাজেশন হিসেবে শো করবে। এইটা হচ্ছে সুবিধা, এতটুকুই। এটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনের কাজের জন্য সুবিধা ইয়ে হয়, হেল্পফুল হয়। অ্যাডমিনের এই বসে বসে এই কাজগুলো করতে হবে, অ্যাডমিনের কষ্ট বেশি। এনি কোশ্চেন মেইল কন্ট্যাক্ট নিয়ে? আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। আপনি যে কন্ট্যাক্ট অ্যাড করছেন এটা তো সবার মেইল বক্সে শো করবে, রাইট? হ্যাঁ সবারই, মানে অর্গানাইজেশন যারা ইউজ করুক না কেন, মানে জিমেইল অ্যাকাউন্ট কি আমার এখানে শো করার কথা? কারণ আমি তো আসলে এখানে না না না, আহ, ঠিক আছে, আপনি তো কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করছেন, বাট হুম, আমি জানতে চাচ্ছিলাম যে সবার মেইল বক্স অর্থাৎ অল মেইল বক্সে এই কন্ট্যাক্টটা শো করবে। ডেফিনেটলি শো করবে, তা নাহলে লাভ কি এটা করে? ওকে। এগুলোকে ক্যান্সেল করি, দেন হচ্ছে এই দেখেন একটা লিঙ্ক চলে আসছে যেটা ইভেন্টটা পাঠিয়েছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা, যেটা করব নিউ মেইল, আমি আছি কোথায়, জারা প্যাটেলের, জারা প্যাটেল দিয়ে লগ ইন করে আছি, রাইট? তো আমি এখান থেকে ট্রাই করে দেখি আসে কিনা। চলে আসছে, মানে আমি অ্যাডমিন বলে আমি ফ্যাসিলিটিস পাবো, বাকিরা পাবে না, তা কি হবে? তাহলে এটা করে লাভ কি? অ্যাডমিনের কাজ তো আসলে অ্যাডমিনিস্ট্রেশন করা, অ্যাডমিনিস্ট্রেশন করার মাধ্যমে একটা অর্গানাইজেশনের বিভিন্ন ইউজারদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দাও। এখন আপনি যদি নিজের জন্যই করেন, বাকিদের জন্য করলেন না, তাহলে এটা লাভ কি আসলে? ক্লিয়ার সবাই? আমাদের আরেকটা টেস্টিং বাকি ছিল, ওটা আরেকটু ট্রাই করে দেখি কি অবস্থা। না ভাইয়া, ওইটা মনে হয় একটা অ্যাজ এ গেস্ট ইউজার হিসেবে অ্যাড দেওয়া আছে, এই কারণে মনে হয় এন্ট্রি নেবে না। হ্যাঁ এটা এই জন্য হচ্ছে, এটা আমি বুঝতে পারছি। অথবা কোনো সিনক্রাইজেশন ইস্যু হচ্ছে। আমরা যে ফরওয়ার্ডিং যে একটা ছিল, ব্যাপার ছিল, আমি ভুলে গেছেন হয়তো, ওটা আর একটু ট্রাই করে দেখি যে ফরওয়ার্ডিংটা আসলে হয় কিনা। ফরওয়ার্ডিংটা আমরা কি এনাবল করেছিলাম এক্সচেঞ্জ ইউজারের জন্য নাকি কার জন্য করেছিলাম? ফরওয়ার্ডিংটা এনাবল কার জন্য করেছিলাম মনে আছে? মেইল বক্স, অ্যাক্টিভ ইউজার্স, দেন হচ্ছে মেবি জারা প্যাটেলকে, জারা প্যাটেলের মেইল বক্সে ফরওয়ার্ডিং করেছিলাম। চেক করে দেখি, ইমেল ফরওয়ার্ডিং এটা। তাহলে আমি এক্সচেঞ্জ ইউজার, আমি জারা প্যাটেলকে মেইল করব যাতে ফরওয়ার্ডিংটা হয়, দেখি হয় কিনা। নিউ মেইল, দেন হচ্ছে জারা প্যাটেল, দেখেন এখন কোনো কিন্তু আমার ডেলিভারি ফেইলড হয়নি, তার মানে আমরা বুঝতেই পারছি কাজ করেছে মেবি। এই যে চলে আসছে, এখন আপডেট হয়ে গেছে। দেখেন এর আগের যে ওয়ার্কশপটা সেটাও খেয়াল করেন এক সবাই, আগের যে ওয়ার্কশপ হুম হুম হুম। লিঙ্কটা কি আর জারা প্যাটেলকে দিয়েছিলাম না, ও কি করলো তার একটা কপি এখানে নিয়ে আসছে। তো আমার ফরওয়ার্ডিংটা কাজ করছে। ওই যে ওটারই ইস্যু ছিল, ইস্যুটা হচ্ছে আমার সিকিউরিটি থেকে অনেক সময় এনাবল করতে হয়, অনেক সময় এনাবল না করলে দেখা যায় সিস্টেম ওটা করে
যদি অ্যালাউ না করে তখন সিকিউরিটি পোর্শনে যে ম্যানুয়ালি অ্যাড করে দিতে হয়, অন করে দিতে হবে, না হলে ঝামেলা করে। সিস্টেম আসলে ডিসাইড করতে পারে না, অথবা কোনো মানে ফল্টের কারণে ও ভেবেই নেয় যে আসলে আমি ফরওয়ার্ডিং কেন করবো, এটা কোনো ঝামেলা আছে কিনা, যে অ্যাডমিনকে আবার বলে দিতে হয়। So, আমার এখন মেইল ফরওয়ার্ডিংটা কাজ করছে, সো এভরিথিং ইজ গুড। আজকে এতটুকুই, আর কন্টিনিউ করছি না। মেইল ইউজারটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, নেক্সট ক্লাস আমাদের হবে কবে তাহলে? ফ্রাইডে 4টা থেকে 9টা। এনি কোশ্চেন? নাহলে ক্লোজ করবো। তার কোনো কোশ্চেন আছে কিনা যতটুকু করানো হয়েছে এটার উপরে? কোশ্চেন আছে? ওকে, সো আমরা ক্লোজ করতে পারি। আর আপনাদের প্র্যাকটিস গুলো কিন্তু ভালো মতো করতে হবে, না হলে মানে বেশি জমে গেলে পরে দেখবেন যে আর ভালো লাগবে না করতে, অনেক বার্ডেন হয়ে যাবে আপনাদের জন্য। সো রেকর্ডিং আছে বলেই একদম রেখে দিলেন, 1 মাস পরে যে ট্রেনিং টিন শেষ শেষ করে তারপর দেখা শুরু করলেন, এটা করা যাবে না। আর আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু আপনার কোয়েরি গুলো আসবে না। প্র্যাকটিস করতে গেলে আপনার প্রবলেম ফেস করবেন। আমি হয়তো আমার মতো করাচ্ছি, এখানে প্রবলেম পাচ্ছি না, আপনি হয়তো প্রবলেম পেতেই পারেন। তো প্রবলেম গুলো ফেস করলে দেন হচ্ছে আপনার কোশ্চেন গুলো রেজ হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সো ওকে, সো নেক্সট ক্লাস আমরা হচ্ছে ফ্রাইডে।